হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি তোমাদের নাহিন মুনকার ভাইয়া। আজকে হচ্ছে কলেজ অ্যাডমিশনের ফ্রি ক্লাসটা নিয়ে চলে আসছি। তো আজকে হচ্ছে আমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে স্থির তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি মানে চলতড়িৎ, দেন হচ্ছে আরেকটা চ্যাপ্টার আছে মনে হয় চ্যাপ্টার 12 ওই যে ট্রান্সফরমারের চ্যাপ্টার এটা, তারপর হচ্ছে চ্যাপ্টার 13। এই চারটা চ্যাপ্টার নিয়ে আর কি মেনলি কথা বলবো, ঠিক আছে? তো আমরা এটা ইউটিউবে মেনলি আপলোড দিব, বাট আমার লাইভ ক্লাস নেওয়া হয় নাই একটা ইস্যুর কারণে। তোমাদের হচ্ছে গ্রুপে জানাই দেওয়া হয়েছে কবে কি হবে না হবে, ঠিক আছে? এমনি আমি অনেকগুলো বই নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। আজকে তোমাদেরকে একদম প্রিসাইজড ওয়েতে পড়াই দিব সব কিছু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারটা লিখে রাখছি উপরে, স্থির তড়িৎ দিয়েই শুরু করি, ঠিক আছে? ওকে ওকে, তাইলে আমরা দেখো স্থির তড়িৎ চ্যাপ্টারটা ফার্স্টে পড়বো। স্থির তড়িৎে ফার্স্টে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের কুলম্বস ল, ঠিক আছে? ধরো এক সেকেন্ড, এখানে ব্রাইটনেসটা একটু বাড়ায় নেই। ব্রাইটনেস তো ফুলই দেওয়া, ওকে, সমস্যা নেই। আচ্ছা আসো, তাইলে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো স্থির তড়িৎ চ্যাপ্টারে সেটা হচ্ছে কুলম্বস ল নিয়ে পড়াশোনা করবো একটু। কুলম্বস ল, ওকে। আচ্ছা, তো দেখো কুলম্বস ল নিয়ে আমরা পড়াশোনার জন্য তোমাদেরকে জাস্ট একটু ফার্স্টে মনে করাই দিই, হালকা করে একটু মনে করাই দিচ্ছি। দেখো এখানে যদি আমার একটা পার্টিকেল থাকে, চার্জ পার্টিকেল, যেটা ধরো আমার প্লাস কিউ, এখানে ধরো আমার প্লাস কিউ ওয়ান দাও, আর এটা ধরো আমার প্লাস কিউ টু, হ্যাঁ? দুইটা চার্জ পার্টিকেল যদি থাকে ভাইয়া, তাইলে এখানে কি করা যায় দেখো তো। এখানে যে কাজটা করা যায়, এতে মধ্যবর্তী দূরত্বটা ধরো আমার হচ্ছে আর আছে, মধ্যবর্তী দূরত্বটা আর আছে, ঠিক আছে? তাহলে এই দুটা যেহেতু চার্জ, একে অপরকে কি এই দিকে একটা রিপালশন করবে মানে বিকর্ষণ করবে, আর একটা এইদিকে বিকর্ষণ করবে, তাই না? মানে এই বরাবর একটা বিকর্ষিত হবে আর একটা এই বরাবর বিকর্ষিত হবে। তো এই হচ্ছে কথা। তাহলে এই বিকর্ষণ বা ফোর্স আমরা বিকর্ষণ আকর্ষণে পড়ে যাই, যেহেতু দুইটা সেম টাইপের চার্জ, তাহলে দুইটা বিকর্ষণ করবে। আর বিপরীতধর্মী চার্জ হলে কি হয়তো অ্যাট্রাকশন করতো, এখন তো বোঝোই। তাহলে এই ফোর্সটা কত হয় এটা আমরা বের করি। দেখো ফোর্সটা হয় হচ্ছে তোমার মনে আছে কে একটা কনস্ট্যান্ট আসে, এর সাথে একটু ইয়েটা কমায় নিই, ওপাসিটিটা কমিয়ে নিই, ওকে। দেখো তাহলে কি হয়, ফোর্স ইকুয়ালস টু কে একটা কনস্ট্যান্ট আসে, এর সাথে চার্জদ্বয়ের গুণফল গুণ হয়, আর নিচে কি থাকে দূরত্বটার বর্গ। এ হচ্ছে আমার কথা, ঠিক আছে? এই হচ্ছে আমার কথা। আচ্ছা, তাইলে এখানে দেখো এটা আমরা চার্জ পাইলাম, ঠিক আছে? চার্জ পাইলাম। এখন দেখো তো এটা হচ্ছে আমার কুলম্বের ল গেল, তাই না? কুলম্বের ল গেল। এখন দুইটা, আমি যদি এখন একটা কোশ্চেন দিই, ধরো কোশ্চেন দিই এরকম যে ইলেকট্রন ও প্রোটন, ইলেকট্রন ও প্রোটন এর মধ্যবর্তী আকর্ষণ বল কত? মধ্যবর্তী আকর্ষণ বল কত? তাহলে এটা একটু সরায় নেই, ওকে। মধ্যবর্তী আকর্ষণ বল কত? আচ্ছা, তাহলে এটা এখন মানে ইজিলি অ্যান্সার করে দিতে পারবা না। দেখো মধ্যবর্তী আকর্ষণ বলের জন্য এখানে যদি তোমার একটা ইলেকট্রন থাকে, ইলেকট্রনের চার্জ যা, প্রোটনেরও চার্জ তা, খালি উল্টা, তাই না? তো ধরো এটা আমার হচ্ছে ইলেকট্রন, এটা যদি আমার কিউ হয় মানে মাইনাস কিউ ইলেকট্রন, প্রোটনটা এখানে আমার আছে প্লাস কিউ, ওকে, প্লাস কিউ। আচ্ছা, এদের মধ্যবর্তী দূরত্বটা বলে দিতে হবে, এদের মধ্যবর্তী দূরত্বটা বলে দিতে হবে। সো এইখানে দেখো তোমাদের মধ্যবর্তী দূরত্বটা ধরো বলা আছে যে ডিটা দেয়া আছে তোমার 1 মিটার। আমি কথার কথা একটা জাস্ট ম্যাথ দেখাচ্ছি। নটরডেমে কিন্তু এরকম কোশ্চেন আসছে সিকিউতে যে একটি ইলেকট্রন ও প্রোটনের মধ্যবর্তী বল কত, যদি মধ্যবর্তী দূরত্বটা দেওয়া থাকে, ঠিক আছে? খুব ইজিলি বের করে ফেলা সম্ভব। ওকে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা কত দেওয়া আছে? ডি।
আচ্ছা, তাইলে এদের ফোর্সটা কত? কে ইন্টু Q1 Q2, Q1 Q2 বাদ দাও, এখানে কিউ ইন্টু কিউ। হ্যাঁ, আমরা শুধু মানটা নিচ্ছি। আচ্ছা, আর এটা হচ্ছে আকর্ষণ বল হবে, এটা তো জানোই। আর মধ্যবর্তী দূরত্বটা কত? ডি স্কোয়ার। হ্যাঁ, ডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কি হবে আমার? নাইন ইন্টু 10⁹ ইন্টু কিউ ইন্টু কিউ, এখানে কিউ স্কোয়ার লেখা যায়। তাহলে কিউ স্কোয়ারের কিউ এর ভ্যালু কত বলো? একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻19। দুইটারই সেম চার্জ না ইলেকট্রন প্রোটনের? হ্যাঁ, এটার উপর একটা স্কোয়ার, আর দূরত্বটা কত? 1 মিটার। তাহলে এই যে আমার 1 স্কোয়ার। এখান থেকে কত আসলো ভাইয়া? এখান থেকে একটা কিছু অ্যান্সার আসবে, এটা তোমরা বের করে নিবা। তাহলে কুলম্বের বল মানে কুলম্বের ল থেকে এর বাইরে আর কোশ্চেন আসার সম্ভাবনা সাধারণত নাই। ঠিক আছে, এরকম আসতে পারে যে দুইটা মানে চার্জ দেয়া, মাঝখানে একটা চার্জ কত দূরত্বে, মানে এটা একটু দেখাই দিই কত দূরত্বে সেটা নিউট্রাল হবে। ঠিক আছে, ওর উপর কোনো চার্জ কাজ করবে না, ওটা আমরা কীভাবে বের করব? আচ্ছা, ওকে, তো আমি একটু দেখাই। ধরো এখানে আমার চার্জ আছে Q1। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে আমার Q2। এই মাঝখানে আমি এমন একটা চার্জ রাখছি যেটা হচ্ছে আমার Q3। আচ্ছা, ওকে, তো এখন দেখো আচ্ছা, ওকে, এখন দেখো এই Q3টা এখানে ধরা আছে, এই যে এখানে। ঠিক আছে, এটাকে আমি সাদা অ্যানোটেট করি আবার, Q3। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে যে এই যে মধ্যবর্তী দূরত্বটা, ধরো এটা এ পয়েন্ট, এটা আমার ধরো বি পয়েন্ট। এখন এ বিটা ধরো বলছে কত? এটা বলছে ধরো 4 মিটার। হ্যাঁ, 4 মিটার বলে দিচ্ছে, সাপোজ আমি কিছু একটা ধরতেছি। তো আমি এই Q1 আর Q2 4 মিটার দূরত্বে অবস্থিত এর মধ্যে কোনো একটা পয়েন্টে আমি Q3 চার্জটা দিয়ে দিছি, যেখানে এর উপর নেট ফোর্সটা 0 হবে। ঠিক আছে, মধ্যবর্তী কার্যকরী ফোর্সটা 0 হবে। তাহলে এই ফোর্সটাকে আমি দিয়ে দিছি, অ্যান্ড এটা কি হবে আমার? এখানে ধরো দূরত্বটা এই প্রথমটার থেকে আমি x দূরত্বে রাখছি, ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? এই ফোর্সটা ইজ ইকুয়ালস টু এই ফোর্স, মানে দেখো এই দুইটার মধ্যবর্তী যে ফোর্স, এইটা ইকুয়ালস টু যদি এইটা হয়, তাহলে দুইটা তো দুই দিকে ঠেলতেছে না, তাইলে কি হবে? আমার নেট ফোর্সটা 0 হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছো? এই হচ্ছে আমার কাহিনী। ঠিক আছে, তাহলে লিখি ফার্স্টে এফ, দেখো 1 আর 3 এর মধ্যে ফোর্স, তাহলে 1 3 লিখো, ইজ ইকুয়ালস টু এফ 3 আর 2 এর মধ্যে, তাহলে 2 3 লেখো। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন লিখতে পারি k ইন্টু Q1 Q3 ডিভাইডেড বাই কি বলতো, এদের মধ্যবর্তী দূরত্ব কত? x, এটার স্কোয়ার, ইজ ইকুয়ালস টু k ইন্টু Q2 Q3 ডিভাইডেড বাই কত? এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে? তাইলে 4 - x হবে না? 4 - x হবে না? 4 - x হবে না? তাহলে এটা কি হবে আমার? 4 - x, এটার স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে কে তো কাটা যায়, আর দেখো তো এই Q3টাও কাটা যাচ্ছে না, তাহলে আমার শুধু কি থাকে? Q1/x স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমার Q2/4 - x স্কোয়ার। হ্যাঁ, এটার উপরে হোল স্কোয়ার। এখন স্কোয়ারটাকে উঠায় দাও তুমি,
স্কোয়ারটাকে উঠাই দেওয়ার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়ালস টু কী হবে আমার এক্স বাই এটার উপরে আবার রুট দাও একটা, ঠিক আছে? কি হবে এক্স বাই 4 মাইনাস এক্স। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে Q1 Q2 ভ্যালু যদি দেওয়া থাকে দেন তুমি ইজিলি এক্সের ভ্যালুটা বের করে ফেলতে পারবা। কিসের মাধ্যমে বের করে ফেলতে পারবা? ক্যালকুলেটারে 1 আর 1 সমীকরণ দিয়ে। হ্যাঁ, আচ্ছা এই সিমিলার ম্যাথটা তোমরা কিসে পাবা বলো তো? ইলেকট্রিক ফিল্ডেও পাবা, তাই না? ইলেকট্রিক ফিল্ড এও পাবা। ইলেকট্রিক ফিল্ড যারা চিনতেছো না সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র, এই ম্যাথটা সিমিলারলি পাবা, আমি আগেই বলে রাখলাম। আচ্ছা, তো এখন দেখো আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রই। ঠিক আছে, আমি জাস্ট একটু মনে করাই দিই। দেখো তড়িৎ ক্ষেত্র হচ্ছে, ধরো তোমার এখানে এমন একটা চার্জ আছে, সেটা হচ্ছে কিউ। হ্যাঁ, আচ্ছা, তড়িৎ ক্ষেত্র মানে দেখো যেই ক্ষেত্রর উপর এই চার্জটার প্রভাব রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই কিউ চার্জটা ধরো এই জায়গাটার উপর প্রভাব বিস্তার করে রাখছে। এখন এর মধ্যে একটা 1 কুলম্বের চার্জ, কি ব্যাপার? এর মধ্যে আমার 1 কুলম্বের একটা চার্জ, ও কতটুকু ফোর্স এর কারণে অনুভব করবে, এইটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আমি টপিকের নামটা একটু এই পাশে লিখে রাখি, ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডে কি বললাম, একটা চার্জের তো নির্দিষ্ট একটা ক্রিয়া করার ক্ষেত্র থাকে, তাই না? যে এতটুকু পর্যন্ত সে কাজ করতে পারে বা এরকম। তো দেখো এই যে প্লাস কিউ চার্জটা আমার মাথার এই পাশে আছে, ক্যামেরা তো উল্টা হয়ে যায়। আচ্ছা, এই যে প্লাস কিউ চার্জটা আছে, এইটার জন্য ওর তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ঠিক আছে, ও যেই জায়গাটায় কাজ করতে পারে, এখানে কি এই 1 কুলম্ব চার্জ যে ফোর্সটা এর জন্য ফিল করে, সেই হচ্ছে আমার কি, সেই ফোর্সটাই হচ্ছে কি আমার ইলেকট্রিক ফিল্ড। তাই এটাকে আমরা কি লিখতে পারি? ইজ ইকুয়ালস টু, যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে আমার কে ইন্টু কিউ ইন্টু 1/r²। ঠিক আছে, বাট মজার বিষয় হইল এখানে এই 1টা একটা সামগ্রিক বিষয়, মানে প্রত্যেকবার তুমি যখন ইলেকট্রিক ফিল্ড বের করো, তড়িৎ ক্ষেত্র বের করো, তখন এই 1টা থাকেই, মানে 1 কুলম্ব, এইটা টেস্ট চার্জটা থাকেই। এই জন্য এই 1টার গুণ দেখানোর দরকার হয় না, একবারে লিখে ফেলা যায় সূত্র হিসাবে, সেটা হচ্ছে কে ইজ ইকুয়ালস টু Q/r²। ঠিক আছে, এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের সূত্র। তাহলে এটা তোমরা একটু মনে রাখবা, অ্যান্ড এখান থেকে আমরা তাইলে একটা ম্যাথ করে ফেলতে পারি। ঠিক আছে, ম্যাথ করে ফেলতে পারি, এখানেই করি। ওকে, দেখো আমি হচ্ছে 4 কুলম্ব আর -1 কুলম্ব চার্জকে রাখি, 4 কুলম্ব ও -1 কুলম্ব দুটি চার্জ কে কি বলতো 1 মিটার দূরত্বে রাখা আছে, 1 মিটার দূরত্বে রাখা আছে, 1 মিটার দূরত্বে রাখা আছে। ওকে, ঠিক আছে। এখন চার্জ দুটির
চার্জ দুটির সংযুক্ত রেখায় কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য? কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? ঠিক আছে, this is the math and you should now solve it. ঠিক আছে, ওকে। তাইলে এখন দেখো আমরা কি করছি, আমরা এটা হচ্ছে আমার 4 কুলম্ব। আচ্ছা, এইখানে আমার আরেকটা চার্জ আছে, সেটা হচ্ছে -1 কুলম্ব। আচ্ছা, এই 4 কুলম্ব আর -1 কুলম্ব চার্জ যখনই আছে আমার, এখন অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারবা যে নেক্সট যে চার্জটা আছে 3 নাম্বার যে চার্জ, ঠিক আছে, বা এইভাবেই তো বের করবো যে 3 নাম্বার একটা চার্জ রেখে দেখবো যে কোন জায়গাটায় ওর উপর ক্রিয়াকৃত বল শূন্য হয়। এখন 4 কুলম্বটা বড় বল, -1 কুলম্বটা 4 কুলম্বটা বড় চার্জ, -1 কুলম্বটা সেই তুলনায় ছোট চার্জ। তাইলে আমার 4 কুলম্বটা একে বেশি ঠেলা দিবে না ওই সাইডে, তার মানে আমার এই সাইডে একটা প্লাস চার্জ যদি রাখি, তাইলে ও যখন একে অ্যাট্রাকশন করবে, এই যখন একে বেশি অ্যাট্রাকশন করবে, ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রে দুই দিকের ফোর্সটা এরকম দুই দিকে চলে যাচ্ছে না। আমি এখানে একটু ভুল বলছি যে ঠেলা দিবে, ঠেলা না, এদিকে টানবে। তাহলে 4 কুলম্ব বলটা বড় বল বলতেছি কেন, 4 কুলম্ব চার্জটা বড় -1 কুলম্বের থেকে, দুইটা বিপরীতধর্মী চার্জ। আমি আবার বলতেছি দেখো, তাহলে 4 কুলম্ব বড় চার্জ, -1 কুলম্ব ছোট চার্জ, -1 কুলম্ব আর 4 কুলম্ব বিপরীতধর্মী চার্জ। তাহলে 4 কুলম্বটা এই -1 কুলম্বকে এদিকে টান দিবে। তাহলে কোথায় বল 0 হবে? এর মাঝখানে কোথাও 0 হওয়া সম্ভব না, এর মাঝখানে কোথাও 0 হওয়া সম্ভব না। 0 কই হবে? 0 এইখানে কোথাও যদি আমি আনতে চাই, তাহলে আমার এই দিকে আরেকটা বল, মানে আরেকটা চার্জ রাখা লাগবে, ওটাও পজিটিভ চার্জই হইতে হবে, ঠিক আছে। অ্যান্ড ওইটার কারণেই মেনলি আমার কি আসবে বলো তো, ওইটার কারণেই আমার নিট ফোর্সটা 0 হয়ে যাবে, ওইটার কারণেই আমার নিট ফোর্সটা 0 হবে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে কিউ চার্জ রাখছি। আচ্ছা, কথা হচ্ছে ধরো এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এদের মধ্যবর্তী দূরত্বটা দেয়া আছে হচ্ছে 1 মিটার। এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এদের মধ্যবর্তী দূরত্বটা ধরো x মিটার। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে এইটার চার্জ ইজ ইকুয়ালস টু আমি এইটার চার্জ নিই, তাইলেই তো হয়, তাই না? নাকি? আচ্ছা, ওকে। আচ্ছা, আমি এইটার চার্জ আর সরি একটু ভুল দেখাচ্ছি, আমি এই দুইটার চার্জ আর এই দুইটার চার্জ, এই দুইটা যদি কম্পেয়ার করি, তাইলেই তো আমার কি হবে? 0 আনা পসিবল না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে লিখি F1 ইজ ইকুয়ালস টু F2 হইতে হবে না, সরি U1 ইকুয়ালস টু E2। এখানে তো আমরা ফোর্সের কথা বলছি, যেহেতু ভাই ফোর্সের কথা আর ইলেকট্রিক ফিল্ডের কথা কাইন্ড অফ সেমই হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো K ইন্টু 4 কুলম্বের জন্য এইখানে যে টেস্ট চার্জটা, ঠিক আছে, এটা কিন্তু 1 কুলম্ব। আচ্ছা, তাহলে কি হবে এখানে 4 ডিভাইডেড বাই এইটার দূরত্বটা কত? 1 + x² না? আচ্ছা, এটা কত? K ইন্টু -1। আচ্ছা, মাইনাস লেখার দরকার নেই, জাস্ট 1ই লিখো। এইটুকুর দূরত্ব কত? x না? x²। আচ্ছা, তাইলে এখন কে তো কাটা যাচ্ছে, কে কাটা যাচ্ছে, কি থাকতেছে তোমার? 4/1 + x² ইজ ইকুয়ালস টু আমার 1/2
এক্স স্কোয়ার। আচ্ছা আচ্ছা, তাইলে এখন এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে আনা সম্ভব না। আমি যদি একটু এভাবে লিখি, এক্স বাই ওয়ান প্লাস এক্স ইজ ইকুয়ালস টু আমার এক্স বাই ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু আমার ওয়ান বাই টু। এখান থেকে এক্সের ভ্যালু পাবা, এখান থেকে এক্সের ভ্যালু কত পাবা জানো? 1 মিটারই পাবা। আচ্ছা, এক্সের ভ্যালু 1 মিটারই পাবা, অর্থাৎ আমার এই -1 কুলম্বের ডানে এই এক্স ইকুয়ালস টু 1 মিটার যদি রাখতে পারি, তাইলে তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে। এখানে আমার কথাটা বুঝছো? তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে একটু আগাই। আচ্ছা দেখো, আমরা এরপরে তড়িৎ বিভব নিয়ে কথা বলতে পারি। তড়িৎ বিভব নিয়ে কথা বলতে পারি। দেখো, এটা হচ্ছে আমাদের কিউ চার্জ। সিমিলারলি এটা একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, তাই না? একটা চার্জ একটা পার্টিকুলার এরিয়াতেই সে কাজ করবে। ওকে, এখন কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এই ইনফিনিটিতে, দেখো এইখান থেকে ধরো ইনফিনিটিতে আমার কিউ একটা 1 কুলম্ব পজিটিভ একটা চার্জ আছে। কোথায়? ইনফিনিটিতে আছে। ইনফিনিটিতে আছে। ইনফিনিটির থেকে এই তড়িৎ ক্ষেত্রে আনতে, এই তড়িৎ ক্ষেত্রে আনতে আমার যে কাজটা করতে হবে ওইটাই তড়িৎ বিভব। তাইলে তড়িৎ বিভবটা কি হইল? তড়িৎ বিভবটা হইল এই ইনফিনিটি থেকে আমার এই তড়িৎ ক্ষেত্রে এই চার্জটা, এই 1 কুলম্ব চার্জটা আনতে যে কাজটা করতে হবে ওইটাই আমার তড়িৎ বিভব। তাহলে এটাকে কী লেখা যায়? মাইনাস দিবা ফার্স্টে, মাইনাস কে কিউ বাই এই আর। এইখান থেকে ধরো ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে? এই ডিস্টেন্স হচ্ছে আর, এই জন্য আর লিখলাম। হ্যাঁ, ওকে ওকে। তাইলে এটা হচ্ছে আমার কাহিনী। আমি আর এইটা নিয়ে বেশি কথা বলবো না, এরপরে আমি একটু ধারক নিয়ে কথা বলবো, ঠিক আছে? ধারক, ধরো এর আগে এটা জাস্ট লিখে দিই, যে একটু মনে করাই দিই তোমাদের। কিন্তু ভাইয়া আসলে অ্যাকচুয়ালিতে বিশ্বাস করো এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে তো, বা শর্ট কোশ্চেন আসবে তো, সো তোমাদের ওই রিলেটেড প্রিপারেশনটা বেশি থাকতে হবে, ঠিক আছে? ওই রিলেটেড প্রিপারেশনটা বেশি থাকতে হবে। তাইলে এটা কি ভোল্টেজ, ভোল্টেজ বলে না, ইলেকট্রিক ফিল্ড, ভোল্টেজ বা তড়িৎ বিভব, বাংলায় লিখি তড়িৎ বিভব, বাংলা ইংলিশ গুলায় যায় আমার। ওকে, এই হচ্ছে কথা, ঠিক আছে? এরপরে দেখো ধারক, ধারক নিয়ে একটু কথা বলি আমরা। ধারকটা কি? ধারকটা হচ্ছে এরকম একটা পাত, ঠিক আছে? এরকম পাত, হ্যাঁ, এরকম দুইটা পাত থাকবে। ওকে, তাহলে দেখো এই দুইটা পাতের মধ্যে, এই দুইটা পাতের মধ্যে এরকম তড়িৎ বলরেখা কাজ করে, ঠিক আছে? এই তড়িৎ বলরেখা কাজ করে, আর এদের মধ্যে অ্যাকচুয়ালি আমার এনার্জিও ডিস্ট্রিবিউট বা চার্জ স্টোরড হয়। হ্যাঁ, চার্জ স্টোরের মাধ্যমে আমি বলি। এই যে এটা ধারক, ধারককে কি বলে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর ক্যান স্টোর এনার্জি through storing charges। ঠিক আছে, through storing charges। আচ্ছা, তার মানে আমি যেটা বলতে চাইতেছি, দেখো ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটরটা আছে,
দেখো ক্যাপাসিটর যেটা আছে এইটা হচ্ছে আমার এনার্জি স্টোর করে চার্জ স্টোরের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্যাপাসিটর আবার আমরা কিভাবে প্রকাশ করি? we express capacitor by এই দেখো সাইন, হ্যাঁ, এই সাইনের মাধ্যমে আমরা ক্যাপাসিটরকে প্রকাশ করে থাকি। তো ইলেকট্রিক ব্যাটারির ক্ষেত্রে যে জিনিসটা হয়, একটা মাথা বড় থাকে একটা মাথা ছোট থাকে, বাট দেখো এই দুইটা মাথা সেম, হ্যাঁ। তো এইভাবে আমরা ক্যাপাসিটরটা প্রকাশ করে থাকি। এখন কাহিনী হচ্ছে, যদি হচ্ছে আমার এরকম সিরিজে থাকে ক্যাপাসিটর, সিরিজে যদি ক্যাপাসিটর থাকে তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? মানে একবারে এগুলো ধরো C1, এটা ধরো C2, এটা তুল্য ক্যাপাসিটেন্সটা কেমনে বের করি? তুল্য ক্যাপাসিটেন্সটা আমরা কিভাবে বের করি দেখবা? আসো। আচ্ছা, আচ্ছা দেখো তুল্য ক্যাপাসিটেন্সটা আমরা এইভাবে বের করি, C is equals to 1/C1 plus 1/C2 plus 1/C3 plus 1/C4, হ্যাঁ, এটার ইনভার্স, এটার ইনভার্স এইভাবে আমরা মেনলি বের করে থাকি। আচ্ছা, তো এইবার তাকাও, এইটা আমরা এইভাবে বের করে থাকি বললাম, খুব ভালো কথা। এটা কালারটা একটু চেঞ্জ করে দেওয়া এটা। আচ্ছা, এইবার দেখো যদি প্যারালালি থাকে, এরকম প্যারালালি যদি মানে ক্যাপাসিটরগুলো থাকে, ঠিক আছে, তো এটা আমার C1, এটা আমার C2, এটা আমার C3, তাইলে কিভাবে আমরা তুল্য ক্যাপাসিটেন্সটা পাই? আমরা দেখো তুল্য ক্যাপাসিটেন্সটা যেভাবে পাই সেটা হচ্ছে আমার এগুলোকে ইকুইভ্যালেন্ট দিতে পারো, ইকুইভ্যালেন্ট, সি ইকুইভ্যালেন্ট কি হয় দেখো C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে। তাইলে এইখানে আমরা এইভাবে পাচ্ছি আর এখানে আমরা সরাসরি যোগ করে দিয়ে পাচ্ছি, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার ভোল্টেজ সেম থাকে, এই ক্ষেত্রে তোমার ভোল্টেজটা সেম থাকে, দুই প্রান্তের ভোল্টেজ সেম থাকে। কেন? দেখো এইখানের প্রত্যেকটা ক্যাপাসিটরের এই পাশের প্রান্তটা সেম, তাই না? আবার এই পাশের প্রান্তটাও সেম, তাহলে দুই পাশের প্রান্ত সেম হইলে দুই পাশের মানে প্রত্যেকের ভোল্টেজও সেম হবে না? প্রত্যেকের ভোল্টেজও সেম হবে, তাইলে বুঝতে পারছো? আর এইখানে আমাদের যে কাজটা হয়, এখানে আমাদের কি সেম, এখানে আমাদের কি সেম। আচ্ছা, এইখানে আমাদের চার্জটা সেম হয়, দেখো চার্জটা সেম হয়, কিউ সেম, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাইলে আমরা মোটামুটি মানে এই চ্যাপ্টার কিন্তু কভার করে ফেলছি। এখন আরেকটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে দেখো এই একটা ক্যাপাসিটর, এটা যদি সি ক্যাপাসিটেন্স থাকে, এটা কতটুকু মানে শক্তি সঞ্চয় করতে পারে? এটা দেখো, এটা কতটুকু শক্তি সঞ্চয় করতে পারে? হাফ এই সি আর সার্কিটের ভোল্টেজটা, হ্যাঁ, হাফ সি ভি স্কোয়ার। বা এটাকে আমরা কি লিখতে পারি? হাফ কিউ ভি লিখতে পারি না? হাফ কিউ ইন্টু ভি, এটাকেই লিখতে পারি কিউ স্কোয়ার বাই 2c, তাই না? এটাই তো লিখতে পারি। আচ্ছা,
তোমাদের কোশ্চেন আমার কাছে, আমি একটা প্ল্যান করছি তোমাদের জন্য। আমি কোশ্চেন হচ্ছে করে টাইপ করায় হচ্ছে তোমাদেরকে ওগুলো সলভ করায় দিব আলাদাভাবে। আমি জাস্ট এই কয়েকটা মানে আমি বলতে চাচ্ছি যে আমার থিওরিটিক্যাল পার্ট আর কোশ্চেন অ্যানালিসিসের পার্টটা আমি একটু আলাদা করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল পার্ট, হ্যাঁ। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আপাতত আমার গেল। আমরা থিওরিটিক্যাল পার্ট এই চ্যাপ্টারের জন্য শেষ করলাম। দেন আমরা স্থির তড়িৎটা একটু করব, ঠিক আছে? আজকে এই দুইটা চ্যাপ্টার আমি শেষ করে দিয়ে এই দুইটা চ্যাপ্টারেরই কোশ্চেন যেগুলো আছে ওই কোশ্চেনগুলো আমি সলভ করায় দিব, যেগুলো আসার মতো ওগুলো আর একটা ভিডিওতে আমি সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসলে এটা হচ্ছে আমরা স্থির তড়িৎ। এটা এখন চলতড়িৎ, হ্যাঁ, এখন চলতড়িৎ। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটি আচ্ছা, এখন দেখো কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারে তোমার অ্যাকচুয়ালিতে কী কী পড়ার আছে। আমি খুব মানে এটা কলেজ অ্যাডমিশনের ক্লাস, আমি আর সেই প্রথম বেসিক থেকে ওইরকম পড়াবো না যে I = Q/T এরকম পড়াবো না। I = Q/T, ঠিক আছে? এরকম করে আর পড়াবো না। আমি যেভাবে পড়াবো সেটা হচ্ছে, দেখো স্থির তড়িতে চার্জগুলো স্থির থাকতো, ঠিক আছে? আর এখন আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে এরকম অনেকটা, যে এরকম তোমার একটা তার আছে, তুমি এই সাইড থেকে দেখতেছো যে ইলেকট্রন ফ্লো করতেছে, তার মানে কি আমার উল্টা সাইডে কারেন্ট ফ্লো করতেছে, তাই না? জিনিসটা এটাই না? হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটাই আমরা এখন পড়ব। আচ্ছা, এখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে সার্কিট পড়ি, ঠিক আছে? উই স্টাডি সার্কিট হেয়ার, হ্যাঁ। আচ্ছা, সার্কিটে কি থাকে? সার্কিটে কি থাকে? ফার্স্ট অফ অল ওয়্যার থাকবে, কারেন্ট ক্যারিং ওয়্যার, মানে তোমার কারেন্ট পরিবহন করে এরকম তার থাকবে আর কি, সেটাকে ওয়্যার বলতেছে, হ্যাঁ। তারপরে কি থাকবে? তারপরে আমার থাকবে হচ্ছে তোমার ওয়্যার, তারপরে থাকবে কি আমার একটা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এইটা প্রডিউস করার যে সোর্সটা ওইটা থাকবে, মানে আমি বলতে চাচ্ছি ব্যাটারি থাকবে, হ্যাঁ, ব্যাটারি থাকবে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রেজিস্ট্যান্স থাকবে। আচ্ছা, রেজিস্ট্যান্স মানে রেজিস্টর থাকবে। রেজিস্টর হচ্ছে কি? রোধ, যেটা বাধা দেয় কাকে? কারেন্ট ফ্লো করতে একটু বাধা দেয়, ঠিক আছে? আর রোধ হচ্ছে ভোল্টেজ খাদক, মানে ও ভোল্টেজ খায় ফেলে, শক্তি অপচয় করায় দেয়, ঠিক আছে? আচ্ছা, তাই আমরা একটু রেজিস্ট্যান্স নিয়ে এখন কথা বলি। দেখো, রেজিস্ট্যান্স নিয়ে যদি আমি একটু কথা বলি ভাইয়া, তাহলে জিনিসটা হচ্ছে এরকম আসে। দেখো, সেই কালার দিয়ে করি, সেটা হচ্ছে রোধটাকে এইভাবে আঁকাই আমরা, তাই না? এরকম যদি আমার সার্কিটে রোধ থাকে, ঠিক আছে? সার্কিটে যদি এরকম রোধ থাকে, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার R3, তাইলে এদের তুল্য রোধটা কত হয়? আর ইকুইভ্যালেন্টটা দেখো, এদের আর ইকুইভ্যালেন্টটা হয় হচ্ছে এরকম, আর ইকুইভ্যালেন্টটা সরাসরি যোগ করে দিবা, R1 প্লাস R2 প্লাস R3, কথা বুঝছো? ওকে,
এরপরে হচ্ছে আমার এক সেকেন্ড, ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করার সূত্র। হ্যাঁ, সিমিলারলি আমরা যদি দেখি এইখানে আচ্ছা, এইটা একটা সার্কিটের পার্ট। এখানে ধরো আমার R1 রেজিস্ট্যান্স আছে, R2 রেজিস্ট্যান্স আছে, এখানে R3 রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, তাইলে এদের ইয়াটা কি হবে আমার, আর ইকুইভ্যালেন্টটা কি হবে? জাস্ট ক্যাপাসিটরের উল্টা ভাই। এই ক্ষেত্রে ভোল্টেজটা সেম না, এদের ভোল্টেজ সেম না, দুই প্রান্তের ভোল্টেজ সেম না। হ্যাঁ, আচ্ছা, আর এদের কি সেম? এদের মধ্যবর্তী ফ্লো হওয়া কারেন্টটা সেম। আচ্ছা, এদের মধ্যবর্তী ফ্লো হওয়া কারেন্টটা সেম, এখানে লিখে রাখি কারেন্ট সেম। তোমাদের ছোট ভাই বোনদের আসলেই ভাগ্য ভালো, বুঝছো? ওদের জন্য আমরা খুবই প্রিমিয়াম লেভেলের একাডেমিক কন্টেন্ট নিয়ে ক্লাস আনতেছি, অনেক ডিটেইলে পড়াবো। সো তোমাদের যে ছোটো ভাই বোন যাদের আছে সাজেস্ট করতে পারো, ঠিক আছে? আমরা তো মাসখানেকের মধ্যে সব ক্লাস আপলোড করা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট, তাই না? আর ইকুইভ্যালেন্টটা কী হবে তাইলে? আর ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে আমার 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 হ্যাঁ রে, এটার ইনভার্স, তাই না? এই হচ্ছে আমার কথা। এই ক্ষেত্রে কি সেম থাকে? এই ক্ষেত্রে আমার ভোল্টেজ সেম থাকে, দুই প্রান্তের ভোল্টেজটা সেম থাকে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এই হচ্ছে আমার কথা। এখন আমরা একটু তুল্য রোধ করে দেখি। তো আমি একটু তোমাদেরকে তুল্য রোধ করে দেখাই। আচ্ছা, ধরো এরকম সার্কিট আছে। আচ্ছা, কীভাবে দেখাবো? হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে আমার সার্কিট, ঠিক আছে? এই ধরো আমার সার্কিট, আচ্ছা আচ্ছা, তাইলে এখানে ধরো আমরা 10 ভোল্ট দিচ্ছি। আচ্ছা, আর প্রত্যেকটা ধরো এটা 2 ওহম, আচ্ছা, এটা হচ্ছে আমার 4 ওহম, এটা আমার 4 ওহম, এটা হচ্ছে আমার 8 ওহম, আর এদের মাঝামাঝি এক জায়গায় আছে, ধরো এদের মাঝামাঝি এক জায়গায় আছে, মাঝামাঝি এক জায়গায় আছে হচ্ছে 4 ওহম। আচ্ছা, এখন এইখান দিয়ে পাস হওয়া কারেন্টটা আমরা বের করব মেনলি, ঠিক আছে? এখান দিয়ে পাস হওয়া কারেন্টটা বের করব আমরা। এই কারেন্টটা কত বলো? এই কারেন্টটা কত? এক সেকেন্ড, ওকে, এই পাস হওয়া কারেন্টটা কত আমরা কিভাবে বের করব? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু তুল্য রোধের কনসেপ্ট কাজে লাগাবো। তুল্য রোধের কনসেপ্ট কীভাবে কাজে লাগাবো দেখো তো। এই 4 আর এইটা, আচ্ছা এরকম করে যদি না দেখাই, এইটা মনে হয় সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, দেখো এই যে এই দুইটা,
এই দুইটা কি আমার প্যারালালে আছে না? আচ্ছা, এই দুইটা প্যারালালে থাকলে এদেরকে যদি আমি লিখতে চাই এভাবে, দেখো এদেরকে যদি আমি একটু লিখতে চাই এভাবে, এদের ধর প্যারালালটা আমি RP1 লিখি, ঠিক আছে? ধরো আমি RP1 দিয়ে লিখতেছি, তাহলে কত আসে? 1/4। ও সরি, এরা প্যারালালে কেমন, আমি ভাই মাথা উলাই গেছে আমার, সরি। এরা কিসে আছে? সিরিজে আছে, সিরিজে আছে, তাই না? তাহলে এটা RS1 হবে। আচ্ছা, এটা RS1, ধরো এটা আমার RS1, কত হবে? 4 + 4। আচ্ছা, 4 + 4 করলে 8 ওহম হয়। আচ্ছা, তার মানে আমি এই পার্টটুকুকে সরাসরি এরকম লিখতে পারি না? এরকম লিখে এখানে 8 ওহম দিয়ে দিতে পারি, দেখো তো পারি না? হ্যাঁ, এখন দেখো তো, এখন দেখো ভাইয়া, এই জায়গাটা, এই দুইটা আমার প্যারালালে আছে। কিভাবে? এদের এক প্রান্ত, মানে এদের দুই প্রান্ত সেম, ঠিক আছে? এইটাও আছে অ্যাকচুয়ালি প্যারালালে, আমি একটু সহজ করে দেখাচ্ছি। দেখো এই দুইটা মিলায়ে আমার প্যারালালে আছে। আচ্ছা, এতে প্যারালালে থাকা জিনিসটাকে আমরা কি লিখতে পারি? RP1 লিখতে পারি না? দেখো 8 ওহম আর 8 ওহম প্যারালালে থাকলে কি হবে? 1/8 + 1/8, এটা হবে 4 ওহম। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আমি কি একবারে লিখে দিতে পারি না এটা? এই পার্টটাই ধরো বাদ দিয়ে দাও, ধরো এই পার্টটাই বাদ দিয়ে দাও, এটাকে কি এরকম লেখা যায় না? 4 ওহম। হ্যাঁ, ওকে। তাহলে এই 4 আর 4, এই 4 আর 4 আবার কি প্যারালালে আছে না? হ্যাঁ, প্যারালালে আছে। তাহলে এটাকে কি লেখা যায়? RP2 লেখা যায় না? এটাকে কি লেখা যায় ভাইয়া? RP2 লেখা যায় না? হ্যাঁ, তাহলে RP2 কি আছে আমার? 1/4 + 1/4 ইনভার্স 1। ওকে, তাহলে এই 4 আর 4 ওহম আমার 2 ওহম হিসাবে চলে আসবে, বুঝতে পারছো? তাহলে আমি একবারে এটা এরকম লিখে ফেলতে পারি, এটা হবে আমার কত? 2 ওহম। আচ্ছা, এই হচ্ছে আমার 2 ওহম। এখন 2 আর 2 4, তাহলে এখন দেখো আমি একবার এখানে লিখি, একবারে যদি লিখি কি লিখবো বলো তো? একবারে যদি লিখি সেটা হচ্ছে আমার, উফু, আর ইকুইভ্যালেন্ট কত? 2 + 2 = আমার 4 ওহম, ঠিক আছে? তাইলে এটা আমরা বের করে ফেলতে পারছি যে আর ইকুইভ্যালেন্ট আমার 4 ওহম। আচ্ছা, তাহলে আমার টোটাল এই আইটা কত? V/R না? V/R ইকুইভ্যালেন্ট, তাহলে এটা কত? 10/4 মানে 2.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, আমরা একটু নেক্সটে এখন তুলরোধের একটা ভালো অঙ্ক দেখব। এই অঙ্কটা এর আগেও দেখাইছি। সেটা হচ্ছে ধরো এখানে তোমার এরকম অঙ্ক আছে, ইয়া দেওয়া আছে, এই হচ্ছে রোধ দেওয়া। হ্যাঁ, এখন আমি একটু শয়তানি করব। শয়তানি করে দেখো তো, আমি একটু এখান থেকে এইটা এখানে একটা তার দিলাম, এখান থেকে এখানে একটা তার দিলাম, এরকম তার দিলাম, এটা কিন্তু তার, ঠিক আছে, ওয়্যার। ওকে, এটা কিন্তু ওয়্যার। হ্যাঁ, অ্যান্ড এটাকে যদি আমি এ পয়েন্ট বলি, এটাকে ধরো আমি যদি বি পয়েন্ট বলি, তাহলে এটা কি? RAB। এই RAB ইকুইভ্যালেন্টটা কত সেটা বের করতে বলতেছি। RABটা কত এটাই আমি বের করতে বলতেছি।
আচ্ছা, তাইলে এইটার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে পয়েন্ট মেথড, বুঝছো? খুব সুন্দর মেথড। দেখো পয়েন্ট মেথডে যে জিনিসটা করতে হয় সেটা আমি একটু রুলসটা দেখি, সেটা হচ্ছে অ্যানালাইসিস এভরি পয়েন্ট, অ্যানালাইসিস এভরি পয়েন্ট, অ্যানালাইসিস অফ এভরি পয়েন্ট। হ্যাঁ, সংক্ষেপে লিখতেছি ভুলভাল ইংলিশ, অ্যানালাইসিস অফ এভরি পয়েন্ট, কারণ অফটা না দিলে আবার অনেকে ভুল ধরবে। অ্যানালাইসিস অফ এভরি পয়েন্ট, ওকে। এরপরে হচ্ছে কনসেপ্ট অফ প্যারালাল, কনসেপ্ট অফ প্যারালাল সার্কিট। হ্যাঁ, প্যারালাল সার্কিট। আচ্ছা, মানে প্রত্যেকটা পয়েন্ট আমার কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ওই পয়েন্টগুলো মধ্যবর্তী যে রোধগুলো আছে ওগুলো নিয়ে আবার আমার কনসেপ্ট অফ প্যারালাল সার্কিটে যাইতে হবে। আচ্ছা দেখো তো, এই আরেকটা জিনিস হচ্ছে, কোনো পয়েন্ট অ্যানালাইসিস করা মানে কি, কোনো একটা পয়েন্ট ধরো আছে, ওইটার সামনে কোনো একটা এলিমেন্ট মানে রেজিস্ট্যান্স বা ভোল্টেজ সোর্স এগুলো কিছু নাই, এগুলো কিছু নাই, তার মানে ওইটা ওই পয়েন্টই, যেমন দেখাচ্ছি। দেখো তো এই এটা আমার এখানে এসেও এ পয়েন্টই না, কারণ এর মাঝখানে কোনো রোধ বা কোনো ভোল্টেজ সোর্স নাই। এটা একটা তার দিয়ে দেখো পাস হয়ে গেছে, তার মানে এখানে শর্ট সার্কিট হয়েছে, এটাও তাহলে আমার এ পয়েন্ট এ। আচ্ছা, এটা হচ্ছে আমার বি, মানে একটা দেখো এই পাশে তুমি এ পয়েন্ট এরকম নিয়ে আসতে পারলা, এবার ঠিক অপোজিট সাইড থেকে আবার আসতে হবে। অপোজিট সাইড থেকে যদি আসো, দেখো এটা বি, এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাকে তুমি দেখো অ্যানালাইসিস করে এখানে যাচ্ছ, শর্ট সার্কিট হয়ে গেছে, এটাও বি। আচ্ছা, তার মানে তুমি তিনটা রেজিস্ট্যান্সে ছিল, এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা, তিনটাই এ আর বি এর মধ্যে রয়েছে না, তাহলে এখানে দাও এ। আচ্ছা, আর এখানে দাও বি। এখন হবে যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ লাগবে এদের দুজনের মধ্যে। আচ্ছা, এখন যে কাজটা হবে সেটা হচ্ছে, এই তিনটা রোধকে ধরো এই প্রত্যেকে আর, ঠিক আছে, প্রত্যেকে ধরো আর। আচ্ছা, এই তিনটা রোধকে আমার প্যারালালে সংযুক্ত করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এটা আমার আর, এটাও আমার আর, এটাও আমার আর। এখন এই তিনটা সার্কিট প্যারালালে থাকলে কি হবে বলো তো, এদের তিনটা সার্কিট আর প্যারালাল থাকলে আর ইকুইভ্যালেন্ট হবে 1/r প্লাস 1/r প্লাস 1/r, এটার ইনভার্স। হ্যাঁ, তাইলে এটা হবে হচ্ছে আমার r/3, সিম্পলি r/3 হয়ে যাবে। ওকে, তাহলে এই টাইপের সার্কিট যেগুলো আছে এগুলো কিন্তু নটর ডেম কলেজে অ্যাকচুয়ালি আসা পসিবল, কারণ এইগুলা সচরাচর বইয়ে দেয়া নাই, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের কাজে লাগাইতে হবে এই কনসেপ্টগুলোকে। ওকে, তাহলে আমরা যদি নেক্সট একটা দেখি, সেটা হচ্ছে ধরো এরকম, আচ্ছা দেখো, এটা যদি আমার এ পয়েন্ট হয়, এটা আমার বি পয়েন্ট। ওকে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট বি পয়েন্ট। এখন তোমাকে প্রত্যেকটা ধরো আরই দেওয়া, এটা আর, এটা আর, এটা আর, এটাও আর, এবং প্রত্যেকটা ধরো আর দেওয়া। তাইলে তোমাকে কি বলছে, কি বের করতে বলছে, আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্টটা কত, তাই না? আচ্ছা, তাইলে আমরা এটা বের করে ফেলি। কীভাবে বের করব দেখো, আর ইকুইভ্যালেন্টটা হচ্ছে আমার পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে বের করব। আচ্ছা দেখো তো, এই আর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে তোমার এইটা এ পয়েন্ট রয়েছে,
আর এটা যদি আমি বি বলি তাহলে এইটা বি পয়েন্ট হয়, এর মাঝখানে কোনো রোধ বা ভোল্টেজ সোর্স নাই, তাহলে এটাও আমার বি পয়েন্ট হয়। সিমিলারলি আমার এইটাও বি পয়েন্ট হচ্ছে না, হ্যাঁ, তাহলে এটা এ, এটা বি, এটা এখানে, ঠিক আছে, তাহলে এগুলো প্রত্যেকটা বি পয়েন্ট হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে এগুলো বি পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে লিখো এটাও তোমার বি পয়েন্ট, এটাও তোমার বি পয়েন্ট, এটাও তোমার বি পয়েন্ট, ঠিক আছে। অনেকের কাছে এই মেথডটা একটু কঠিন লাগতে পারে, বাট এটা অনেক ইজি মেথড। হ্যাঁ, আর ভাইয়ার জিম করতে হবে, শরীর মোটা হয়ে যাচ্ছে, মাঝখানে চিকন হয়েছিলাম আবার মোটা হয়ে যাচ্ছে আগের মতো, মোটা মোটা লাগতেছে, আর ভুড়ি একটা হয়েছে ভাই, কালকে ইয়ামচা ডিস্ট্রিক্টে এমন কুপানো কুপাইছি, ভুড়ি আর ভুড়ি। আচ্ছা, আর মাঝখানে কুরবানি ঈদ গেছে তো, ওকে। দেখো এখন আরেকটা অ্যানালাইসিস বাকি আছে আমাদের। এই পয়েন্টটা আমরা পাইছি এ, এটা বি 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 বি, বাট এই ভিতরের মানে সাইডের প্রত্যেকটা রেসিস্টেন্সের আরেকটা প্রান্ত কোন পয়েন্ট এটা তো পাই নাই, ফেসে গেছি, সমস্যা নেই। এখন তাহলে ফেসে গেলে আমাদের সঙ্গে হচ্ছে এক্স, দেখো এটা এক্স মানে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এই চারটারই এক্স। আচ্ছা, আমাদের বের করতে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট এ আর বি পয়েন্টের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এ বি, ঠিক আছে, এ বি দিয়ে নিলাম, এ বিটা দিয়ে নিলাম। আচ্ছা, এ বি দেওয়ার পরে এদের মধ্যবর্তী একটা পয়েন্টই তো আমরা এক্স ধরছি, তাই না? এদের মধ্যবর্তী পয়েন্টই একটা আমরা এক্স ধরছি। আচ্ছা, এখন তাইলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো তো এ আর বি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে? নাই, কিন্তু এ আর এক্স এর মধ্যে একটা আছে, তাইলে দাও এ আর এক্স এর মধ্যে একটা। আচ্ছা, এরপরে দেখো বি আর এক্স, বি আর এক্স, বি আর এক্স, বি আর এক্স এর মধ্যে তিনটা আছে, তাহলে একাধিক যখন রেজিস্ট্যান্স কোনো দুইটা পয়েন্টের মধ্যে থাকে তার মানে তারা প্যারালালি থাকে। এই যে এই হচ্ছে আমার কথা, ঠিক আছে, ওকে। তাইলে এটা আমার আর ছিল, এটাও আমার আর ছিল, এটাও আমার আর ছিল, এটাকেও তুমি আর বলতেছিলা। এইটুকুর রেজিস্ট্যান্স কত? এইটুকুর রেজিস্ট্যান্স হচ্ছে আর বাই থ্রি, তাহলে আর ইকুইভ্যালেন্ট আমরা কত পাবো? আর ইকুইভ্যালেন্ট পাবো আর প্লাস আর বাই থ্রি, মানে 4r/3, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট। আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো আমি একটু কুলম্বের ল দিয়ে একটা জিনিস দেখাই। কুলম্বের ল নাকি কার ল এটা? আচ্ছা দেখো, এই হচ্ছে আমার একটা গ্রাফ। আচ্ছা, এই পাশে হচ্ছে আমার ভোল্টেজ, এই পাশে হচ্ছে আমার রেজিস্ট্যান্স। তার মানে এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা দিবে আমাদের, তাই না? মূলবিন্দুগামী সরলরেখা দিবে আমাদের, ঠিক আছে, যেটার ঢাল হচ্ছে ভি বাই আর, যেটার ঢাল হচ্ছে আমাদের ভি বাই আর। তার মানে এটা আমাদের কারেন্ট, এটা আমাদের কারেন্ট, ঠিক আছে। বা এরকমও লেখা যায়, এটাকে ধরো আই দাও, আই বাই আর, আই বাই ভি, ভি বাই আই। আচ্ছা সমস্যা নেই, এটা যা ছিল তাই, একই কথা। এটা ভি, এটা আমাদের আর, কে ভাই মুছে না কেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে। তার মানে এটা আমাদেরই। এখন এখান থেকে আমরা পাওয়ারটা বের করতে পারি, পাওয়ারটা বের করতে পারি। পাওয়ারটা কি হয় ভাই? ভি স্কোয়ার বাই আর হয় ভাই, ভি স্কোয়ার বাই আর হয়। আরেকটা সূত্র জানি আমরা, আমি জাস্ট মনে করাই দিচ্ছি, ভি আই হয়। আরেকটা কি হয়? আরেকটা হচ্ছে আই স্কোয়ার আর হয়, আই স্কোয়ার আর, ঠিক আছে। এই তিনটা সূত্র মনে রাখবা। বাল্বের ঔজ্জ্বল্য হ্যান ত্যান কত কিছু আছে, পাওয়ার কত কি কি, এটাই। আর ওয়ার্ক কত হয়? ওয়ার্কটা হয় হচ্ছে এরকম, প্রত্যেকটার সাথে একটা করে টি গুণ করে দিবা, তাহলে পাওয়ার ইন্টু টি। এই হচ্ছে আমাদের কাহিনী, ওকে। তাহলে আমাদের মোটামুটি এই থিওরি পার্টটা শেষ। এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই, ঠিক আছে, এই চ্যাপ্টারে তেমন কিছু নাই আমাদের, ওকে। তো আমি কোশ্চেন সলভ করাই দিব তোমাদের, কোশ্চেন সলভ করাই দিলেই আশা করি সব হয়ে যাবে, ওকে।
তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, থিওরিটিক্যাল পার্টে আলোচনা শেষ, আমরা কোশ্চেনে চলে যাবো খুব দ্রুত। আচ্ছা, তো আমরা নেক্সট পার্টে আসি। হ্যাঁ, আর আমি বেশ কয়েকদিন মাঝখানে গ্যাপে ছিলাম। এই আগের যে পার্টের ভিডিওটুকু দেখছো ওইটুকু হচ্ছে আগে রেকর্ড করা, আর এটা হচ্ছে আজকে রেকর্ড করতেছে, ঠিক আছে? মাঝখানে অনেক ব্যস্ততা ছিল। তো তেজস্ক্রিয়তা ইলেকট্রনিক্স, এটা চ্যাপ্টার 13 আছে, এটা আমরা আজকে পড়ে মানে মোটামুটি ফিজিক্সের এই পার্টটা আমরা কভার করে ফেলবো। এনটিসি অ্যাডমিশনের জন্য যা লাগে আমি ওইভাবেই খুব প্রিসাইজ ওয়েতে পড়াবো, ঠিক আছে? তোমার যা লাগবে অতটুকুই আমি পড়াবো। আচ্ছা, এই চ্যাপ্টারের কয়েকটা মেইন টপিক আছে, ওইগুলাই আমরা মেইনলি ফোকাস করে করে আগাই। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। হ্যাঁ, তেজস্ক্রিয়তা। বেশি চিকন হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, দেখো ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। এখন এখানে আমাদের পড়তে হবে যে তেজস্ক্রিয়তা জিনিসটা কি, পাশাপাশি হচ্ছে তেজস্ক্রিয়তার কারণে কি কি হইতে পারে বা এর ফেনোমেনটা কি, ঠিক আছে? এগুলো আমার জানতে হবে। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের পড়তে হবে ইলেকট্রনিক্স, একটু পড়তে হবে ইলেকট্রনিক্স কিভাবে ডেভেলপড হয়েছে, ইলেকট্রনিক্স, ঠিক আছে? তাইলেই হয়ে যাবে ইলেকট্রনিক্স, এটা একটু পড়তে হবে। আর ইলেকট্রনিক্স থেকে আমরা, আচ্ছা এখানে বারবার হচ্ছে, ইলেকট্রনিক্স থেকে আমরা দুইটা টপিকে শিফট করব। একটা হচ্ছে আমাদের তোমাদের কারেন্ট কিভাবে অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে, কারেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে, কি কি মানে এসি কারেন্ট ডিসি কারেন্টের যে ব্যাপারটা আছে ওইটা আমরা মেইনলি দেখব। দেন আমরা দেখব হচ্ছে আর একটা পার্ট আছে, এটা কি বলতো, সেমিকন্ডাক্টর। অর্থাৎ এই যে মডার্ন ইলেকট্রনিক্স রয়েছে এদের যে একটা মানে কি বলে সুপারফিশিয়াল একটা কন্ট্রোল, তোমার যে একটা কন্ট্রোলিং ব্যাপার আছে, তুমি কন্ট্রোল করতে পারতেছো যে এইটা একটু বেশি পরিমাণে যাবে, এটা একটু কম পরিমাণে যাবে, ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলাকে কিভাবে কাজে লাগাইলে বেস্ট আউটপুটটা পাইতে পারো বা তোমার কাঙ্ক্ষিত আউটপুটটা তুমি চাচ্ছ, এইটা আমরা সেমিকন্ডাক্টরের মাধ্যমে নিয়ে আসি, ঠিক আছে? সো আমাদের মেইন টার্গেটটা থাকবে ফার্স্টে তেজস্ক্রিয়তাটা একটু পড়া, দেন আমরা এই দুইটায় চলে আসবো। খুবই শর্টে আমি এইটুকু শেষ করে দিব, ঠিক আছে? কারণ এগুলো অ্যাডমিশন ক্লাস ভাই, আলটিমেটলি তোমাদের এখানে আমার মানে ফুল বেসিক থেকে কভার করার কিছু নাই। হ্যাঁ, পড়াবো একদম, যেই টপিকটা পড়াবো একদম বেসিক থেকে পড়াবো, বাট তুমি এক্সামে যাতে একদম বেস্ট আউটপুটটা দিয়ে আসতে পারো আমি ওইভাবেই আগাবো। ওকে, আচ্ছা তাহলে আমরা আগাই, ঠিক আছে? তেজস্ক্রিয়তাটা কি ওইটা ওইভাবে আগাই। আমার হাতে ফোনে কন্টেন্ট নিয়ে আসছি আজকে আমি, আমার স্লাইড রেডি ছিল না, আই এম সরি ফর দ্যাট, ঠিক আছে? আচ্ছা, সো আমরা চলো তেজস্ক্রিয়তাটা দিয়ে শুরু করি। ওকে, আমরা তেজস্ক্রিয়তাটা দিয়ে শুরু করি, বা রেডিও অ্যাক্টিভিটি বলতে পারো এটাকে, রেডিও অ্যাক্টিভিটি। ওকে, তাহলে এই হচ্ছে আমার পড়াশোনার টপিক শুরু। দেখো, রেডিও অ্যাক্টিভিটি বলতে অ্যাকচুয়ালি যে জিনিসটা বুঝায় সেটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু বলি একদম বাংলা ভাষায় বলতেছি, দেখো ধরো আনস্টেবল নিউক্লিয়াস, হ্যাঁ, বানান ভুল হইতে পারে, আনস্টেবল নিউক্লিয়াস। আচ্ছা, ওর নামের সাথেই তো একটা আনস্টেবিলিটি চলে আসছে, তাই না? আনস্টেবিলিটি চলে আসছে। আচ্ছা, আর আনস্টেবল নিউক্লিয়াস কাদের থাকবে? যাদের প্রোটন সংখ্যা অনেক বড় বা অনেক বেশি আর কি। হ্যাঁ, ছোট মৌল যেমন তোমার ধরো লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এদেরকে আনস্টেবিলিটি সম্ভব, মানে আমরা যেই রেডিও অ্যাক্টিভিটির কথা বলতেছি এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে কাদের সম্ভব? সম্ভব হচ্ছে বড় বড় মানে পর্যায় সারণীর নিচের দিকের যে বড় বড় তোমার এলিমেন্ট গুলা রয়েছে, লাইক ইউরেনিয়াম, ঠিক আছে? এটার নাম তো শুনছোই অনেকে, ইউরেনিয়াম। তারপরে হচ্ছে তোমাদের
অনেক পছন্দের একটা মৌল, সেটা হচ্ছে তোমার ফ্রান্সিয়াম। বা ধরো আরো আছে তোমার, যে কোনো একটা মৌল লিখলাম, উপরে ধরো 100, আচ্ছা এরকম রাদারফোর্ডিয়াম, ঠিক আছে, রাদারফোর্ডিয়াম। আচ্ছা, তার মানে আমাদের পারমাণবিক সংখ্যা 92 অথবা 92 থেকে বেশি হইলে আমরা অ্যাকচুয়ালি এই কাঙ্ক্ষিত রেডিও অ্যাক্টিভিটিটা দেখতে পারি সাধারণত। আচ্ছা, তাইলে আমি একটা যদি কোশ্চেন করি, এই যে মার্কারি, ঠিক আছে, ধরো মার্কারি Hg, ও কি রেডিও অ্যাক্টিভ? তোমার কিন্তু এরকম ট্রু ফলস কোশ্চেন আসতেই পারে, কলেজ অ্যাডমিশনে কিন্তু ট্রু ফলস কোশ্চেন অনেক বেশি আসে। মার্কারি কি রেডিও অ্যাক্টিভ? মার্কারির পারমাণবিক সংখ্যা কত? 80 না? তাহলে ও কি রেডিও অ্যাক্টিভ হবে? অবশ্যই না। তাহলে না, না হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরকম তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে। আমরা পড়বো, দেখো কলেজ অ্যাডমিশনের ক্লাস আর একাডেমিক ক্লাসের মধ্যে মেইন পার্থক্যটাই হচ্ছে অ্যাডমিশনের ক্লাস আরো অল্প টাইম লাগে, পার চ্যাপ্টার অল্প টাইম লাগে, কারণ আমরা জানি গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, ওখানে আমরা হিট করে করে যাব, কি টাইপের কোশ্চেন আসতে পারে ওই রিলেটেড পড়াশোনাগুলো করে আগায় যাব, ঠিক আছে। আমরা বেশি টাইম ওয়েস্ট করব না। আচ্ছা, তো দেখো যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার, দেখো আনস্টেবল নিউক্লিয়াস ও কি করে, বিকিরণের মাধ্যমে স্ট্যাবিলিটি অর্জন করে, মানে স্থিতিশীলতা হয়, হ্যাঁ, স্থিতিশীলতা লাভ করে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে আনস্টেবল নিউক্লিয়াস গুলার, এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকেই আমরা অ্যাকচুয়ালি কি বলি জানো? রেডিও অ্যাক্টিভিটি বলি। সো ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, আচ্ছা, এখন দেখো রেডিও অ্যাক্টিভিটির ফলে আমাদের কয়েকটা ধরনের রে অথবা রশ্মি নির্গমন হইতে পারে। ফার্স্ট অফ অল, তুমি যেটার কথা সবচেয়ে বেশি শুনছো সেটা হচ্ছে ভাই আলফা রশ্মি, যেটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে, আলফা রে, আলফা রে। আরেকটা নাম শুনছো সেটা হচ্ছে তোমার বিটা রে, এটাকে বলে বিটা। আচ্ছা, এরপরে আরেকটার নাম শুনবা সেটা হচ্ছে গামা, এটাকে এইভাবে লিখে, হ্যাঁ, এগুলার সংকেতগুলো একটু জানতে হবে, এই হচ্ছে কথা। তাহলে আমাদের কি আলফা রে, বিটা রে, গামা রে, তিনটা রে নিঃসৃত হয়। আচ্ছা, আলফা রের সংকেতটা জানতে হবে। আলফা রেটাকে অ্যাকচুয়ালি দেখো তোমাদের এমসিকিউ যদি অথবা শর্ট কোশ্চেন যদি হয়, বলতে পারে যে আলফা রের সংকেতটা লিখো, বা আলফা রে কোনটি। সোজা কথায় ভাইয়া হিলিয়াম নিউক্লিয়াস, হ্যাঁ, হিলিয়াম নিউক্লিয়াস। আমি অনেক জোরে চিল্লায় বলছি, আবার বলতেছি, আলফা রে অলওয়েজ হিলিয়াম নিউক্লিয়াস, আলফা রে হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, হিলিয়াম নিউক্লিয়াস বলতে কি? হিলিয়াম, এই যে প্রোটন আছে 2টা, আচ্ছা, আর নিউট্রন আছে 2টা, তাহলে টোটাল ভর হইল 4, হ্যাঁ। এখন নিউক্লিয়াস যেহেতু বলছি, ওর 2টা প্রোটনকে ব্যালেন্স করার জন্য ওর 2টা ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু নিউক্লিয়াস হওয়ার কারণে ধরতে হবে ওই 2টা ইলেকট্রন নাই হয়ে গেছে, তাইলে 2+ দিয়ে দিবা, মানে ও 2টা ইলেকট্রন ত্যাগ করে দিলেই ও কি হয়ে গেল? আলফা রে হয়ে গেল। এন্ড আলফা রে তোমার রেডিও অ্যাক্টিভ একটা রে, বুঝতে পারছো? আচ্ছা, বিটা রে, এই বিটা রেটাকে তোমাদের বইয়ে অনেক সময় বলছে ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন এমিশন, ইলেকট্রন বের হওয়া বা বহির্গমন হওয়া, হ্যাঁ, ইলেকট্রন এমিশন। এগুলা ভবিষ্যতে যে পড়তে হবে আর খুব মজা লাগবে পড়তে, হ্যাঁ।
আচ্ছা, বিটারে কি ইলেকট্রন এমিশন হিসাবে বা ইলেকট্রন বহির্গমন বা ত্যাগ করে এই টাইপের একটা কথা লেখা আছে। আচ্ছা, এখন আসলে গামারের বৈশিষ্ট্যটা কি? গামারে হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ। আচ্ছা, নিরপেক্ষ তো বুঝলাম, এখন ও কি ভরযুক্ত? আচ্ছা, এখানে একটা কথা আছে, গামারেটা কি ভরযুক্ত? বলো তো, এই কোশ্চেনটার অ্যান্সার একটু তোমরা দিতে থাকো, বলো। আচ্ছা, এখানে আমরা রে নিয়ে কথা বলতেছি, তো এখানে আমরা ভরের আলোচনা এরকম করবো না, তো নিউট্রাল, ভরহীন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা বলবো এটা হচ্ছে একটা শক্তিশালী, এর আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বলে, হ্যাঁ, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আচ্ছা, শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এর ভেদন ক্ষমতা। মানে কোনো একটা ম্যাটেরিয়াল, ধরো আমার এই হাত, আমি যদি গামারে এই দিক থেকে মারি তাইলে কি হবে জানো? গামারেটা এটা সহজে ভেদ করে চলে যাইতে পারবে, সো ভেদন যোগ্যতা বেশি, মানে সে বেশি পুরুত্বের ম্যাটেরিয়ালও ভেদ করে চলে যাইতে পারে, এই জিনিসটাই আর কি বোঝানো হয়। অর্থাৎ যদি এই তিনটা রের মধ্যে তুলনা করতে বলো, গামারে বেশি শক্তিশালী। ঠিক আছে, গামারেটা বেশি শক্তিশালী হবে। ওকে, তাহলে আমাদের এইটুকু পড়াশোনা করলেই এনাফ। আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাবো আলফা রশ্মি আর বিটা রশ্মি এগুলার এগুলো একটু বৈশিষ্ট্য সহকারে আমি একটু দেখাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল ধরো আলফারের কথা যদি আমি বলি, ধরো এখানে লিখি আলফারে। আচ্ছা, আলফারের কথা যদি আমি বলি, দেখো আলফারেটা ধরো আমার হচ্ছে ইউরেনিয়াম দিয়েই আমি বের করতেছি আপাতত। আলফারেটা আমার ইউরেনিয়াম দিয়েই বের করতেছি, ইউরেনিয়ামের ভর সংখ্যা 238। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমার এই যে ক্যামেরা শুরু হয়ে গেছে আমার সাথে খালি, দেখো আলফারের একটা সরি ইউরেনিয়ামের একটা বৈশিষ্ট্য বা তেজস্ক্রিয় মৌলের একটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে এদের নিউট্রন সংখ্যা অনেক বেশি থাকে। প্রোটন সংখ্যা ধরো 92, বাট 238-এর কি ভর সংখ্যা, তার মানে নিউট্রন আছে কয়টা? 238 বিয়োগ 92। তার মানে চিন্তা করছো, মানে নিউট্রন অনেক বেশি না প্রোটনের তুলনায়? আমরা নিচের দিক বলতে আমি বোঝাতে যাচ্ছি যে ধরো পর্যায় সারণীর বাম দিকে উপরের দিকের কথা, যেটা মানে ছোট ছোট মৌল যাদের পারমাণবিক সংখ্যা ছোট, ধরো 15, 20, 30, 40 এরকম, এদের ক্ষেত্রে কি হয়তো নিউট্রনটা প্রোটন সংখ্যার কাছাকাছি হইতো অথবা একটু বেশি হইতো। বাট যখনই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টে ঢুকছি আমরা, তখন কি দেখতে পাচ্ছি? নিউট্রনটা বেশি হয়ে গেছে, নিউট্রন বেশি হয়ে গেছে। এখন নিউট্রন বেশি থাকার একটা মানে বেশ ভালো ব্যাখ্যা আছে, এটা তোমাকে অনেকেই বলবে না, আমি বলতেছি। সেটা হচ্ছে নিউট্রন হচ্ছে তোমার একটা এলিমেন্টের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে একটা আঠা বা গ্লুর মতো কাজ করে। এখন এরা যেহেতু রেডিও অ্যাক্টিভ ভাইয়া, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তার মানে এদের মানে বেশি ছোটাছুটি করা, ধর ইলেকট্রনের ছোটাছুটি করা বা কিছু একটা ক্ষয় হয়ে যাওয়ার একটা প্রবণতা বেশি থাকে। তাইলে নিউট্রন মানে ওই আঠাটা বেশি থাকলে জিনিসটা তাও একটু তুলনামূলক স্ট্যাবল হবে না? অর্থাৎ আমরা স্ট্যাবল একটা এলিমেন্ট যে পরিবেশ থেকে পাবো, এই জিনিসটা এনশিওর করতে পারবো না। হ্যাঁ, এই জন্যই কি হয়, নিউট্রন সংখ্যাটা বেশি থাকে, যাতে এরা একটু হলেও স্ট্যাবিলিটিটা অর্জন করে অ্যান্ড আলাদা এলিমেন্ট হিসাবে নিজেদেরকে প্রকাশ করতে পারে। দ্যাটস ওয়াই, বুঝছো? তো এই হচ্ছে কথা, যে এতগুলা নিউট্রনের প্রয়োজনীয়তাটা কি ভাই? নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, বাট ওরা খুব চালাক। ওরা কি করে, আঠার মতো প্রোটনকে পুঞ্জীভূত করে জায়গা মতো ধরে রাখে, বুঝছো? যাতে পুরা এলিমেন্টটা তোমার স্ট্যাবিলিটি অর্জন করতে পারে খুব দ্রুত। স্ট্যাবিলিটি মানে হচ্ছে স্থিতিশীলতা। ওকে,
আচ্ছা, তো দেখো ইউরেনিয়াম এইটা আলফারে কিভাবে ক্ষয় করে, ধরো এটা থোরিয়াম হয়েছে, ইউরেনিয়াম থেকে থোরিয়াম, এইটা মনে রাখো, ঠিক আছে। এটাকে 234 হয়েছে। আচ্ছা, আর এটা এটা 92, তাইলে এখানে 90 হয়েছে থোরিয়ামে, ঠিক আছে। দেখো 92 প্রোটনটা থেকে 90টা প্রোটন বেরোইছে, তাইলে 2টা প্রোটন বাকি। আর আলফারের তো 2টা প্রোটনই দরকার, তাই না, কারণ হিলিয়াম নিউক্লিয়াস হবে সে। এই দেখো 2, আর এখানে 238 ছিল, এখানে 234 হয়েছে, তাইলে এখানে কি 4টা ইয়া থাকবে না, 4টা মানে 4 ভর সংখ্যা 4 হবে না, হ্যাঁ। আর এখানে 2 প্লাস দিয়ে দাও, শেষ। এই হচ্ছে আমার আলফা রে, যেটাকে আমরা কাগজ, এটা কি কাগজের সাহায্যে পৃষ্ঠা দিয়ে থামানো সম্ভব? হ্যাঁ, কাগজের পৃষ্ঠা দিয়ে থামানো সম্ভব। কাগজের পৃষ্ঠা দিয়ে থামানো সম্ভব। আচ্ছা, এরপরে আসো আমরা একটু বিটারের ক্ষয়টা দেখি। হ্যাঁ, দেখো বিটারের যে জিনিসটা হয় সেটা হচ্ছে বিটারের ক্ষেত্রে একটা বই তোমাদের উদাহরণ আছে, আমি ওইটাই দিচ্ছি। সেটা হচ্ছে ধরো কার্বন 14 পরমাণু থেকে, আইসোটোপ থেকে, কার্বন 14 আইসোটোপ থেকে, আচ্ছা ইদানিং কি বোঝা যায় না নাকি, হ্যাঁ কার্বন 14 এটার থেকে ধরো তোমার নাইট্রোজেন তো অ্যাকচুয়ালি স্টেবল যেটা সেটা হচ্ছে 14, তুমি এই 14টা এই পাশে লিখতে পারো, সমস্যা নেই, হয় এখানে উপরে লিখবা অথবা এখানে লিখবা, বুঝতে পারছো? এই ভর সংখ্যাটা হয় 2 জায়গায় লিখবা। আচ্ছা, নাইট্রোজেন 14 হয়েছে, নাইট্রোজেন 14 হওয়ার পরে এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, আর একটা কি হয়েছে আমার, একটা অ্যান্টি নিউট্রিনো বের হয়েছে। অ্যান্টি নিউট্রিনো কি জিনিস এটা তোমার পড়া লাগবে না, এটার নাম শুনে রাখো, সেটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ওকে, অ্যান্টি নিউট্রিনো। হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রোজেন 14, এই যে ইলেকট্রন, ঠিক আছে, তুমি যেটাকে ইলেকট্রন বলতেছো, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি বলতো, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি বিটা রশ্মি। বাট বিটা রশ্মি বের হইলে একটা কাহিনী হয়, সেটা হচ্ছে একটা প্রোটন সংখ্যা বাড়ে। দেখো একটা প্রোটন তৈরিতে আমার এই বিটা রশ্মির একটা ভূমিকা আছে, কিভাবে, এই যে একটা নিউক্লিয়াস ধরো N0 দিলাম, প্লাস আচ্ছা, এখানে অ্যান্টি নিউট্রিনো ছিল, আর এখানে আমি জাস্ট নিউট্রিনো লিখলাম। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে কথা, এইভাবে একটা প্রোটন তৈরি হয়। তার মানে একটা বিটারে যখন নির্গমন হয়, দেখো একটা বিটারে যখন নির্গমন হয় তখন একটা প্রোটন বাড়ে। আচ্ছা, একটি বিটারে যখন নির্গমন হয় তখন একটি প্রোটন বাড়ে, তাইলে এই জিনিসটা এইখান থেকেও কিন্তু ফিল করতে পারার কথা। দেখো এখান থেকেও ফিল করতে পারার কথা। কার্বন 14 এর প্রোটন সংখ্যা ছিল কয়টা, 6টা, কার্বনের 6টা না, যখনই বিটারে নির্গমন হয়েছে ও নাইট্রোজেন হয়ে গেছে, মানে নাইট্রোজেনের কত 7, কার্বনের 6, নাইট্রোজেনের 7, তাইলে একটা প্রোটন সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। আর গামারের কথা যদি বলি, গামারের কিছুই নেই, গামারেতে দেখানোর মতো আমাদের তেমন কিছুই নেই, ঠিক আছে। তোমাদের বলি সেটা হচ্ছে গামারে কিন্তু ভরহীন, এই কথাটা বলছি।
আচ্ছা, বিটা রশ্মিটা অলমোস্ট আলোর বেগেই যায়, বাট 0.98 গুণ করে 0.98 ইন্টু 3 ইন্টু 10⁸ মানে আলোর বেগের একটু কম গতিতে সে যায় আর কি, হ্যাঁ, বা অলমোস্ট আলোর গতিতেই বলতে পারো। আচ্ছা, এরপর আমরা একটু অর্ধায়ু নিয়ে পড়বো। দেখো, একটু অর্ধায়ু নিয়ে পড়বো। অর্ধায়ু জিনিসটা অনেক বেশি মজার, হ্যাঁ। অর্ধায়ু, দেখো অর্ধায়ুতে কাহিনী যেটা হয় সেটা হচ্ছে, আমি যদি এখানে দেখো ধরো এখানে আমার একটা কিছু পরিমাণ রাখা আছে, হ্যাঁ, এরকম ক্যামেরা বাফারিং করতেছে কেন ভাই? ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড ওয়েট। আচ্ছা, ধরো এরকম আমার একটা কিছুর এলিমেন্ট রাখা আছে, এখান থেকে তোমার অর্ধেক হয়ে গেছে। ধরো এখানে আমার রাখা 10 কেজি, মানে 10 কেজি এলিমেন্ট রাখা কিছুর, এখানে আমি একটু সময় পরে এসে দেখতেছি হাফ হয়ে গেছে। আচ্ছা, হাফ হয়ে গেলে কতটুক থাকবে? 5 কেজি। ধরো এখানে আমি দেখলাম 6 ঘন্টা, হ্যাঁ, মানে 6 ঘন্টা পরে এসে আমি এরকম পাইলাম যে 10 কেজির থেকে 5 কেজি হয়ে গেছে। তাইলে এর অর্ধায়ু কত ভাইয়া? 6 ঘন্টা, অর্ধ আয়ু, অর্ধ আয়ু, ঠিক আছে, অর্ধায়ু বলে। আচ্ছা, এরপরে আবার একটু মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ, তারপরে আবার কি ঘটনা ঘটছে? ঘটনা যেটা ঘটছে একটু পরে 5 কেজি থেকে আবার এসে দেখলাম 2.5 কেজি হয়ে গেছে। আড়াই কেজি হয়ে গেছে, বুঝছো কতক্ষণে? সেই 6 ঘন্টাই হয়েছে। আরে ওনার 6 ঘন্টায় 5 কেজি কমায় দিল, তাইলে আবার 6 ঘন্টায় ও 5 কেজি কমায় ফুলটুক কমায় দিবে না? না, ও কমাইছে কত? 2.5 কেজি কমায় দিছে। আচ্ছা, মানে ও অর্ধেক কমাচ্ছে, ও তো দেখি ফাজিল আছে। আচ্ছা, একটু পরে আমি আবারও যখন লক্ষ্য করলাম, দেখি আমার এখানে কতটুক আছে? এখানে আছে 1.25 কেজি, হ্যাঁ। কি হইলো ঘটনা? কতক্ষণে ঘটনা? 6 ঘন্টার ঘটনা। 6 ঘন্টা পর পর আমি যেটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে, ওর যতটুকুই আছে, ওর মানে যতটুকুই এলিমেন্ট রাখা হয়েছে বা যতটুকুই পদার্থ রাখা হয়েছে, ওইটা হাফ করে দিচ্ছে। ও কখনোই মানে সম্পূর্ণ শেষ করে দিতে পারতেছে না। আচ্ছা, তার মানে ও যতটুকু টাইমে অর্ধেক করতেছে, ওইটুকুকে ভাই আমরা বলছি অর্ধায়ু। আচ্ছা, তার মানে কি অর্ধায়ু আর এই যে কমে যাওয়ার একটা সম্পর্ক, এখান থেকে আমরা একটা সম্পর্ক বের করতে পারি না? অবশ্যই পারি। অ্যান্ড এই সম্পর্ক বের করার সাথে সাথে একটা স্টেটমেন্ট লিখে ফেলতে পারি না? সেটা হচ্ছে, কোনো একটা পদার্থ সেটা যতটুকু পরিমাণেই থাকুক, সেটা কখনো শেষ হবে না। থিওরিটিক্যালি কখনোই শেষ হবে না, সেটা অনেক ছোট হইতে থাকবে, বাট কখনো শেষ হবে না, ঠিক আছে। অর্থাৎ কোনো পদার্থের হাফ লাইফ থাকবে, হাফ লাইফ মানে হচ্ছে অর্ধায়ু, ঠিক আছে, হাফ লাইফ থাকবে। এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি, সেটা হচ্ছে ওই পদার্থ কখনোই ফুরোবে না, ঠিক আছে। বাট কাহিনী যেটা হবে সেটা হচ্ছে, এই যে হাফ টাইম, হাফ লাইফ টাইম, এইটা পর পর পদার্থটা অর্ধেক পরিমাণে হয়ে যাবে, ঠিক আছে, অর্ধেক পরিমাণের হবে।
বুঝতে পারছো? এই হচ্ছে আমার কথা। ওকে, তো এখান থেকে আমরা আরেকটু কিছু দেখব। ওকে, দেখো এখন আমরা একটা অঙ্ক দেখবো, ঠিক আছে? এই অঙ্কটা অনেক পপুলার অঙ্ক, সেটা হচ্ছে দেখো আচ্ছা দেখো এখানে আমার আছে 100 গ্রাম, হ্যাঁ? আচ্ছা, 100 গ্রাম থেকে তোমার এখানে হইছে হচ্ছে 25 গ্রাম। কোন একটা পদার্থ, হ্যাঁ, কোন একটা পদার্থ এখানে ফার্স্টে ছিল 100 গ্রাম, দেখো কোন একটা পদার্থ ফার্স্টে ছিল 100 গ্রাম, ওখান থেকে হচ্ছে 25 গ্রাম হইতে কতটুকু টাইম লাগছে? তোমার টাইম লাগছে বলছে কত? লাগছে হচ্ছে 6 দিন, মানে 6 days। ঠিক আছে, 6 দিনে তোমার 25 গ্রাম হয়েছে, অর্থাৎ 100 গ্রাম পদার্থ সে 6 দিনে 25 গ্রাম পদার্থ হয়েছে। এখন বলছে তার হাফ লাইফ কত, মানে অর্ধায়ু কত। আচ্ছা, তার মানে ভিতরের কাহিনী আমাদের বুঝতে হবে। দেখো দেখো আমি যদি এই 100 গ্রামকে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এর মাঝখানে তো কিছু একটা ঘটছে না? এর মাঝখানে কিছু একটা তো ঘটছে, মানে এর অর্ধায়ু বের করবো আমরা। আচ্ছা, তো দেখো 100 গ্রাম ফার্স্টে যেটাই কনভার্ট হবে সেটা হচ্ছে আমার কি 50 গ্রামে কনভার্ট হবে না? দেন 50 গ্রামটা অ্যাকচুয়ালি আমার 25 গ্রামে যাবে না? হ্যাঁ। আচ্ছা, এইখানে 100 গ্রাম থেকে 25 গ্রামে যাইতে আমার টাইমটা লাগছে 6 দিন, এইটুকু আমি জানি। তার মানে এইটুকু আসতে আমার অ্যাকচুয়ালি কতটুকু টাইম লাগবে? 3 দিন লাগবে না? আর 50 থেকে 25-এ যাইতে আমার 3 দিন লাগবে না অ্যাকচুয়ালি? বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে সরাসরি 100 থেকে 25-এর হিসাব করছি 6 দিন, তার মানে 100 থেকে তো 25-এ একবারে যাচ্ছে না। 100-র অর্ধেক হচ্ছে আগে 50, সেইটা হইতে আমার ওই 6 দিনেরই অর্ধেক টাইমই লাগবে। দেন 50 থেকে 25-এ যাইতে আমার আরো অর্ধেক টাইমটা লাগবে। তার মানে কি আমার অর্ধায়ু বা হাফ লাইফ যেটা আছে তিন দিন। ক্লিয়ার? ইউ হ্যাভ টু বি ক্লিয়ার ভাই, এগুলো খুব ইজি জিনিস, এগুলো এখন পারা উচিত। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো কি বলছে, কোনো একটা পদার্থের, এই পদার্থ যেটা আছে এর অর্ধায়ু কত বলছে? অর্ধায়ু কত বলছে ভাই? অর্ধায়ু বলছে 20 দিন, 20 days। ওকে, আচ্ছা 500 গ্রাম ওই পদার্থ দিয়ে রেখে দিলে 80 দিন পর কতটুকু পদার্থ ক্ষয় হবে? আচ্ছা, এখন ইনিশিয়ালি যে জিনিসটা বলছে তোমাকে সেটা হচ্ছে এইটা ধরো আছে 500 গ্রাম আমার, ঠিক আছে? এটা ধরো আমার 500 গ্রাম আছে। এখন বলছে 80 দিন পরে কতটুকু পদার্থ থাকবে অবশিষ্ট। আচ্ছা, তার মানে আমার এখান থেকে যদি আগাই, ফার্স্ট একটা 20 দিনের সাইকেল চলো। 20 দিনের সাইকেলে যেটা হবে সেটা হচ্ছে কিছু পদার্থ তো কমে হাফ হয়ে যাবে, তাহলে সেটা কি হইলো? 500 গ্রাম থেকে 250 গ্রামে আসলো, ঠিক আছে? আচ্ছা,
এরপরে আরো 20 দিন যাও, আরো 20 দিন গেলে কি হবে? কমে যাবে না? কতটুকু হবে? 250 গ্রামের অর্ধেক মানে 125 গ্রাম হবে। আচ্ছা দেখো অলরেডি আমরা 40 দিন গেছি, 80 দিন পর্যন্ত যাইতে হবে, 80টা দিন পর্যন্ত যাইতে হবে ভাইয়া। তাহলে আরো 20 দিন যাও, আরো 20 দিন যখন গেছো তখন 125 গ্রামের অর্ধেক হয়ে যাবে না? 125 গ্রামের অর্ধেক কত? 62.5 গ্রাম। আচ্ছা 62.5 গ্রাম লাস্ট 20 দিন যাও যাতে 80 দিন পূর্ণ হয়। তাহলে 62.5 গ্রাম থেকে তুমি অবশিষ্ট যতটুকু পাইছো ততটুকু কত? 62.5 গ্রামের অর্ধেক না? তাহলে কত হয়েছে? 62.5-এর অর্ধেক হচ্ছে 31.75। হ্যাঁ এরকমই কিছু একটা হবে ভাইয়া, ক্যালকুলেশন ভুল হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। কাকের ঠ্যাং বকের ঠ্যাং। 31.75 গ্রাম। আচ্ছা দেখো তো 20 দিন 20 দিন 20 দিন 20 দিন, আচ্ছা কত শতাংশ অক্ষত থাকবে? তাহলে অক্ষত শতাংশ কত? এটা কিভাবে বের করবো? অক্ষত শতাংশ অক্ষত শতাংশ হচ্ছে দেখো 80 দিন পরে এইটুকু আমার বেঁচে আছে, 31.75 ছিল কত? 500। এটাকে পার্সেন্টেজে নিয়ে যাচ্ছ তুমি, তাইলে এটা করে যা আসবে সেটাই তোমার অ্যান্সার। তাই আমি মাস্টার মানুষ, আমার কাজ এইটুক না যে এখানে অ্যান্সার কত আসছে ওটা বাইর করা, এটা স্টুডেন্টের কাজ, তোমার করতে হবে। ঠিক আছে, আমি খালি তোমাকে কনসেপ্টটা বুঝাই দিলাম। তাইলে অর্ধায়ও আমরা ক্লিয়ার। অর্ধায় জিনিসটা বুঝছো? তেজস্ক্রিয়তা জিনিসটা কি? আচ্ছা তোমাদের জাস্ট আরেকবার একটু মনে করায় দেই, সেটা হচ্ছে এই যে কোন একটা এলিমেন্ট ধরো আছে এরকম, এটা থেকে তোমাদের তেজস্ক্রিয় রশ্মি বের হয়, আলফারে বের হইতে পারে, বিটারে বের হইতে পারে, গামারে বের হইতে পারে। বিটাটাকে বি কে একটু এভাবে লিখতে হবে, হ্যাঁ এই তো। গামারে ভরহীন, এই জিনিসটা মাথায় রেখো, অনেক সময় মনে মানে ট্রু ফলস এর মধ্যে দিয়ে দিতে পারে, এই জিনিসটা কাজে লাগতে পারে। বিটারেতে হচ্ছে বিটারে ক্ষয় হইলে একটা প্রোটন সংখ্যা বাড়ে, আর আলফা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, এগুলো একটু মনে রাখো, তাই হবে। হ্যাঁ ওকে, তাইলে আমরা সামনে আগাই। এখন আমাদের পার্ট বাকি আছে ইলেকট্রনিক্স, আমি একটু ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো এখন। আচ্ছা দেখো ইলেকট্রনিক্স যে পার্টটা আছে, ইলেকট্রনিক্স যে পার্টটা আছে, এই ইলেকট্রনিক্স পার্টের মধ্যে আমরা এখন একটা টাইপের কারেন্ট নিয়ে একটু কথা বলবো, একটা দুইটা টাইপের কারেন্ট আর কি। আচ্ছা আমার হাতে লেখা এরকম হয়েছে কেন? অনেকদিন পর লিখতেছি দেখে নাকি? আচ্ছা কারেন্ট নিয়ে কথা বলবো। দেখো দুইটা টাইপের কারেন্ট। ফার্স্ট কারেন্ট যেটা আছে এটা হচ্ছে আমার ডিসি কারেন্ট, এটা বলে ডিসি মানে ডিরেক্ট কারেন্ট আর কি। হ্যাঁ একবারে লিখি ডিরেক্ট কারেন্ট। তো এই ডিরেক্ট কারেন্ট রয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, অভিজিৎ ভাই কি আছে? না 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 অভিজিৎ ভাই নেই। আচ্ছা এই যে ডিরেক্ট কারেন্ট যেটা আছে, ডিরেক্ট কারেন্টের সাথে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি আমার অল্টারনেট কারেন্ট। ঠিক আছে, দুইটা দুই জিনিস। অল্টারনেটিং কারেন্ট দাও, একভাবে দিলেই হইল। এটা অ্যাকচুয়ালি ডিসি, ডিসি বুঝছো, বা অনেকে বলে ডিসি কারেন্ট। আচ্ছা তো আমি ব্র্যাকেটে লিখে দেই ডিসি, নাইলে বুঝবা না।
এটা ডিসি কারেন্ট আর এটা হচ্ছে আমার এসি কারেন্ট। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছো? ডিসি কারেন্ট সময়ের সাথে সে দিক পাল্টায় না, বাট এসি কারেন্ট সে সময়ের সাথে সাথে দিক পাল্টায়। পার্থক্যটা এইদিকে। হ্যাঁ, তো এই জিনিসটা যদি আমি একটু বলি, দিক পাল্টায়, বুঝতে পারছো? দিক পাল্টায়, আর ডিরেক্ট কারেন্ট দিক পাল্টাবে না। এটার যদি একটা গ্রাফ আমরা একটু দেখি, সামনের দিকে আগাচ্ছি। দেখো আমরা দেখো ডিসি প্রবাহ যেটা আছে, এটা কি আমার ডিসি প্রবাহ। এটা হচ্ছে আমার কি ডিসি প্রবাহ। ওকে, তো ভুটকু 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 লাইন নিব এখন। ভুটকু ভুটকু ভালো লাগে লাইন। ওকে, আচ্ছা আর এসি কারেন্ট বা এসি প্রবাহর ক্ষেত্রে দেখবা কি এরকম কিছু একটা হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি আমরা একটু এরকম নামকরণ করি, সেটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। হ্যাঁ, এদিকে পজিটিভ টার্মিনাল দাও, মানে টার্মিনাল না, অ্যাকচুয়ালি নেগেটিভ। এই বরাবর কি আছে আমাদের তড়িৎ প্রবাহ। হ্যাঁ, ওকে, আর এদিকে কি আছে আমাদের সময়। সময় বৃথা, ভাই খারাপ সময় যাচ্ছে সবার। ওকে, এই হচ্ছে কথা, ঠিক আছে? ডিসি প্রবাহ, এসি প্রবাহ, শেষ। ওকে, এরপরে আমরা যে কাজটা করব বা পড়বো, সেটা হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর পার্ট, ঠিক আছে? হ্যাঁ, সেমি কন্ডাক্টর পার্ট। আচ্ছা, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস তার আগে বলি, সেমিকন্ডাক্টর পড়ানোর আগে, এটা হচ্ছে পরিবাহিতার উপর নির্ভর করে, মানে ইলেকট্রিসিটি পরিবহন ক্ষমতার উপর নির্ভর করে ম্যাটেরিয়ালকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। আর অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হচ্ছি। হ্যাঁ, মানে আমি বুয়েটে যে সাবজেক্টটাই পড়ি, কারণ আমরা ন্যানো ম্যাটেরিয়ালস নিয়ে বেশি কাজ করি, অ্যান্ড আমরা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হিসাবে হয়তো ভবিষ্যতে আমাদের মানে দেখলেও দেখতে পারো বেঁচে থাকলে আর কি। সো এইগুলা আমাদের বেশি পড়াশোনা করা লাগে। হ্যাঁ, সো দেখো ম্যাটেরিয়াল তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহক, পরিবাহী আর কি, ধরো পরিবাহী। তোমরা এগুলা জানো, আমি একবার করে পড়ায় দিচ্ছি, এগুলা অনেক ইম্পর্টেন্ট, অনেক আসে। হ্যাঁ, আচ্ছা এগুলার উদাহরণ কি হইতে পারে? ফেরাম, জিঙ্ক, কপার, আরো এই টাইপের ধাতু হইতে পারে, ঠিক আছে? ধাতু 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 ধাতু, ফেরাম মানে আয়রন। হ্যাঁ, আচ্ছা কন্ডাক্টরের পরে যেটা হয় সেটা হচ্ছে ইনসুলেটর।
ইনসুলেটরের মধ্যে যেটাকে বাংলায় বলে অপরিবাহী, অপরিবাহী কি কি হইতে পারে? শুকনা কাঠ, কাঠ মাস্ট বি, উড মাস্ট বি শুকনা, হ্যাঁ, কারণ পানি কিন্তু ভালো, আবার ভালো পরিবাহী, তো শুকনা হইতে হবে, শুকনা কাঠ। রাবার, প্লাস্টিক, আচ্ছা আরেকটা পার্ট যেটা হচ্ছে আমরা এখন পড়াশোনা করব মেনলি, হ্যাঁ আমরা একটু পড়াশোনা করব, সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। আচ্ছা ইনসুলেটর কি করে? কন্ডাক্টর যেরকম পরিবহন করে ইলেকট্রিসিটি খুব সহজে সুন্দরভাবে, ইনসুলেটর করে না, ঠিক আছে, ক্রস। আর সেমিকন্ডাক্টর হচ্ছে একটা মানে ওই মানে কেমন জানি একটা টাইপ, বুঝছো, এরা কখনো করে কখনো করে না, বা নিয়ন্ত্রিত পরিবহন করে। এই কথাটা খুব ভালো লাগছে আমার, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত পরিবহন। এটা একটু লিখে দিই, নিয়ন্ত্রিত পরিবহন, ঠিক আছে, নিয়ন্ত্রিত পরিবহন করে। আচ্ছা এর বাংলা হচ্ছে অর্ধ পরিবাহী। দুপুরে এমন খাওয়া খাইছি ভাই। আচ্ছা অর্ধ পরিবাহী এর উদাহরণটা কি হইতে পারে? সর্বপ্রথম সিলিকন। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অ্যাজ এ ম্যাটেরিয়াল মানে অ্যাজ এ উড বি ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, ভবিষ্যতে আমাদের একটা ফোর্থ রেভলিউশন হতে যাচ্ছে পৃথিবীতে। ওই রেভলিউশনটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস রেভলিউশন। সো ম্যাটেরিয়ালস রেভলিউশনের যে মেইন কথাটা, সেটা হচ্ছে এভরি সিঙ্গেল ম্যাটেরিয়াল শুড বি ভ্যালুয়েবল। অর্থাৎ প্রত্যেকটা অ্যাভেলেবল ম্যাটেরিয়াল যেটা আছে, ওই ম্যাটেরিয়ালটাকে আমাদের ভ্যালুয়েবল, মানে এর যে ভ্যালু আছে এই জিনিসটা আসলে আমাদের এস্টাবলিশ করতে হবে। ওইটা এস্টাবলিশমেন্টের মাধ্যমে আমরা একটা রিভলিউশনে ঢুকে যাইতে পারবো। অ্যান্ড ফোর্থ রেভলিউশনটাকে এই জন্য বলা হয় ম্যাটেরিয়ালস রেভলিউশন। বুঝতে পারছো? এখন তোমরা অলরেডি যারা ক্লাস 10-এ আসো বা ইন্টারে পড়তেছো, যদি কখনো দেখো এই ভিডিওটা, আমি তোমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করব, ভাই ম্যাটেরিয়ালসের দিকে আসো। ট্রিপলি, সিএসসি, মেকানিক্যাল, সিভিল এরা কি করে জানো, বা ফিজিক্সেও যারা পড়ে বা আইসিটিতেও অনেকে পড়তেছে, এরা মাস্টার্সে গিয়ে ন্যানো ম্যাটেরিয়ালস, ন্যানো স্ট্রাকচারস, ন্যানো ফ্লুইডস এগুলোতে শিফট করে। কারণ ভবিষ্যৎ তো ম্যাটেরিয়ালস ভাই, ঠিক আছে, ন্যানো ম্যাটেরিয়ালস বা মাইক্রো ম্যাটেরিয়ালস এইগুলার মানে ভবিষ্যৎ আমাদের। সো ওইখানকার যে মেইন ম্যাটেরিয়ালটা আছে সেটা হচ্ছে সিরামিক। ক্যান ইউ ইমাজিন ভাই, তুমি যে কমোডে বসে হাগু করো, ওইটা নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় একটা ম্যাটেরিয়াল। তোমাদের একটা জিনিস বলি আমি, এই কথাগুলো আসলে বলার দরকার আছে। তুমি কমোডে বসে হাগু করতেছো, এটা সিরামিকের সার্থকতা না, বা বেসিনে হাত ধুচ্ছ, এটা সিরামিকের ওই জন্য সার্থকতা না। সিরামিক ইজ আ মানে ভার্সাটাইল ম্যাটেরিয়াল, ঠিক আছে, অনেক ভালো একটা ম্যাটেরিয়াল। আমি যদি তোমাদেরকে একটা না দুইটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমরা কখনো বড় বড় হসপিটালে গেছো কিনা, যেখানে তোমাদের দাদা, নানা বা কোনো বিশেষত ফিমেল বয়স্ক পার্সন, অথবা দেখা যায় যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে কারো এই যে হিপ বোন আছে, ঠিক আছে, হিপ এই হিপটাকে ট্রান্সপ্লান্ট করতে হয়। এইটা একটা সেক্টর হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের সেক্টর, যে ওরা ডিম্যান্ড করে যে আমি এরকম একটা ম্যাটেরিয়াল এইভাবে বসাবো। বাট ওরা আমাদের কাছে ডিমান্ড করে, ম্যাটেরিয়াল সায়েন্টিস্টদের কাছে ডিমান্ড করে যে আমাকে এমন একটা ম্যাটেরিয়াল দাও যেটা দেহের মধ্যে কোনো কি জানি বলে, অ্যান্টিঅক্সিডেন্ট বা বিষাক্ত কিছু এরকম তৈরি করবে না, বা ভালো মতো বসে থাকতে পারবে, ক্ষয় হবে না, ওরকম একটা ম্যাটেরিয়াল দাও। কোন ম্যাটেরিয়াল? সিরামিক। আমি কথাগুলো বলতেছি, এটার একটা রিজন আছে, শোনো। সিরামিক। আচ্ছা দেন ধরো এই যে রকেট, আমরা এই যে অ্যাস্ট্রোফিজিক্স, তারপরে হচ্ছে মানে কি বলে জ্যোতির্বিজ্ঞান, বা কি আরো কি কি আছে, মহাকাশ বিজ্ঞান, এগুলা যে কথা বলি, এই যে ফিজিসিস্টরা আছে, সায়েন্টিস্ট যারা আছে, নাসা, এরা যারা আছে, এরা আমাদের কাছে ডিমান্ড করে যে আমার রকেটটা যখন
এই যে মহাকাশের একটা লেয়ার পার হবে বা আবার লেয়ার ভেদ করে ঢুকবে, ওই মোমেন্টে যাতে অতিরিক্ত ঘর্ষণের কারণে, বাতাসের ঘর্ষণ হয়, ঘর্ষণের কারণে ভিতরে যে মহাকাশচারীরা থাকবে তারা যাতে জ্বলে পুড়ে ছাই না হয়ে যায় বা ওই জিনিসটাকে সুস্থভাবে ফেরত নিয়ে আসা যায়, এইটার একটা ম্যাটেরিয়াল দাও। আমরা ডিজাইন করতেছি, সবকিছু করতেছি, টেকনোলজি ডিজাইন হাবিজাবি সব করতেছি, তোমরা খালি ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে দাও, কতটুকু কি লাগবে, ওয়েট বেশি হবে না কম হবে, মানে এই যে সার্টেন ক্রাইটেরিয়াগুলো তৈরি করে দেয়। অ্যাজ এ ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট আমি তখন কি করি, আমি বলি যে সিরামিক, ইউজ সিরামিক। ওই যে তাপ, ওই যে একটা গরম, ওইটা সহ্যই করতে পারার ক্ষমতা পৃথিবীতে এই মুমেন্টে আছেই সিরামিকের। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর সিরামিকের সবচেয়ে বড় উপাদানগুলার মধ্যে একটা হচ্ছে সিলিকন। কথা বুঝতে পারছো? এতক্ষণ পরে আমি যে বলতেছি, সিলিকন আছে, গ্যালিয়াম আছে, জার্মানিয়াম আছে, জার্মানিয়াম বানানটা আমার মনে নাই, তারপরে অনেক পারভস্কিট এলিমেন্ট আছে। ঠিক আছে, পারভস্কিট স্ট্রাকচার, যেটা এখন বুঝবে না তোমরা, আমি লিখতেছি না, তাও যদি কারো মানে কি বলে এটাকে আগ্রহ থাকে দেখতে পারো। সেটা কি, সেটা হচ্ছে আমার ওই যে এরকম আর কি। ঠিক আছে ভাই, স্পিনেল আছে অনেক, O4 মেবি, হ্যাঁ O4, এগুলা লাগবে না। খালি এমনি একটু দেখাইলাম, বুঝছো, যেগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। তো এই হচ্ছে কথা। সলিড স্টেট ফিজিক্স আরো বিভিন্ন টাইপের মানে জিনিসপত্রের পড়াশোনা করি আমি। তোমাদেরকে জাস্ট আজকে কলেজ অ্যাডমিশনের ক্লাস, এই জন্য একটু মোটিভেট করতেছি, এইটাই। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু এখন সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলবো ভাইয়া। সেমিকন্ডাক্টর তো বুঝছোই, অর্ধপরিবাহী, এটা নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। এখন আমরা দুই টাইপের সেমিকন্ডাক্টর আছে, ঠিক আছে? এই দুই টাইপের সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলি। দুই টাইপের যে সেমিকন্ডাক্টর আছে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল, আচ্ছা দুইটা টাইপ আগে লিখি। এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে আমার পি টাইপ সেমিকন্ডাক্টর। তোমাদের এখন আমি আর ওই ডায়াগ্রাম আঁকায় দেখাতে চাচ্ছি না, ওটা যদি কেউ দেখতে চাও অবভিয়াসলি দেখতে পারো, কোনো মানা নাই। সেটা হচ্ছে আমাদেরই এই ইউটিউব চ্যানেলে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান এইরকম একটা চ্যাপ্টারে মানে প্লে লিস্টে আছে, ওখানে আমি পড়াইছিলাম। ওইটা একটু দায়িত্ব নিয়ে পড়ে নিও, আমি এইটুকু হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলেই ওইটা আছে। খুব বেশি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এখন আপলোড হয়নি। এইচএসসি 25 ডেজ বা এরকম একটা প্লে লিস্টের আন্ডার এরকম পেয়ে যাবা। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে কথা, দুই টাইপের সেমিকন্ডাক্টর আছে। আমি খালি বলে দিচ্ছি যে কোন টাইপে কি অ্যাকচুয়ালি আছে তোমার। দাঁড়াও, আচ্ছা, সিলিকনের সাথে ধরো, সিলিকনের সাথে তুমি বোরন যোগ করলা, সিলিকনের সাথে বোরন যোগ করলে এটা তোমার পি টাইপ মানে ইয়া হয়, কি বলে, পি টাইপের সেমিকন্ডাক্টর হয়। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখো। আরো জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আর এই পি টাইপ মানে পি টাইপের যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে আমার হোল। ঠিক আছে, অর্থাৎ তোমার ওই ক্রিস্টালের মধ্যে হোল থাকে, ওই হোলে ইলেকট্রনগুলো এসে পূরণ করে। এখন যেই জায়গা থেকে ইলেকট্রন আসে ওখানেও তো ফাঁকা থাকে, তো এই ফাঁকা জায়গায় আবার পূরণ করার জন্য আরেকটা ইলেকট্রন ছুটে আসে। এরকম ছোটাছুটি হইতে 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 কি হয়, আমার ইলেকট্রিসিটিটা ফ্লো হয়। আর এন টাইপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ধরো বোরন, তো এখানে ফসফরাস যোগ করে দাও সিলিকনের সাথে। ঠিক আছে, এখানে কি হয়, আমার ইলেকট্রন, বাহকটা ইলেকট্রন, মানে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে। তো এখনো ছোটাছুটি করে ধাক্কা মেরে এক জায়গায় বসে, আর একটা যে জায়গায় ধাক্কা মেরে বসছে ওইখানে যে ইলেকট্রনটা ছিল ও তো ফ্রি হয়ে গেছে, ও এখন উচ্চ গতি সম্পন্ন হয়েছে, ও ধাক্কা ধাক্কি শুরু করে দেয়। ঠিক আছে, এইভাবে হচ্ছে জিনিসটা শেষ হয়। তো এটাই হচ্ছে আমাদের কথা। আমি আর বেশি টানতেছি না, কারণ অ্যাকচুয়ালি
কোশ্চেন আসার মতো জায়গা আর নাই। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তো ভিডিওটা তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা। আজকে এই পর্যন্তই।